আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? একটু বলেন তো সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে গুণোত্তর ধারা। ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট বলছি? কারণ এই লাস্ট 4-5টা বিসিএস এ গুণোত্তর ধারা থেকে 3বার প্রশ্ন হয়েছে। হ্যাঁ, তো এই জন্য ইম্পর্টেন্ট বলছি, যদিও দেখা গেলে এবার সমান্তর ধারা থেকে চলে আসতে পারে, বলা যায় না, মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, তো আমরা শুরু করবো এখন। সবকিছু কি ক্লিয়ার আছে? আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ। ওকে, আমরা শুরু করছি। দেখেন, সমান্তর ধারা পড়ানোর সময় আমি আপনাদেরকে কি বলছিলাম? সমান্তর ধারা পড়ানোর সময় আমি আপনাদেরকে বলছিলাম যে সমান্তর ধারার বৈশিষ্ট্য কি। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলে নিই। আপনাদের মনে একটা অঙ্ক থেকে গেছিল আমি সকালবেলা উঠে দেখলাম, যেটা কত নাম্বার যেন 89 না 83 নাম্বার কোশ্চেনটা যেন থেকে গেছে। আমি ওইটা একটু আগে দেখে নিই। এই যে এই 85 নাম্বার অঙ্কটা মনে হয় থেকে গেছিল। হ্যাঁ, 85 নাম্বার প্রশ্নটা 85, এটা আমার এই অঙ্কটা মনে হয় থেকে গেছিল, এটা করানো হয়নি। হ্যাঁ, তো আমি করে দিচ্ছি এটা। না, এটা করানো হয়েছে। এদিকে একটা অঙ্ক কোথায় যেন দেখলাম, এই যে 82 নাম্বার প্রশ্ন, 82, এই অঙ্কটা করানো হয়নি। হ্যাঁ, 82 নাম্বার প্রশ্নটা করানো হয়নি। ওকে, দেখেন 82 নাম্বার প্রশ্নে কি বলছে? বলছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n। এই টোটালটা ইজ ইকুয়াল টু 210। দেখেন, একটু তাকান প্লিজ এদিকে। এই পুরোটা ইজ ইকুয়াল টু 210 হলে n এর মান কত? হ্যাঁ, তাইলে আমাকে এটা সলভ করতে হবে। এটা তো একটা ইকুয়েশন। দেখেন উপরে কি আছে? 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 n কিউব। তার মানে উপরে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, আর নিচে কি আছে? 1 2 3 ডট 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 n। তার মানে এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাকান, তাইলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 কত n ইজ ইকুয়াল টু কত? 210। দেখেন উপরে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, দেখেন 1 থেকে শুরু হয়েছে এবং মাঝখানে কোনো মিসিং নাই এবং n পর্যন্ত। তাহলে এখানে পদ আছে কতগুলো? আমি বলছিলাম 1 থেকে যদি শুরু হয় এবং মাঝখানে যদি কোনো মিসিং না থাকে, তাহলে লাস্টে এই বেজে যা থাকবে পদ সংখ্যা তত। তাহলে এখানে বেজে আছে n, তার মানে এখানে n সংখ্যক পদ আছে। আর n সংখ্যক পদের কিসের সমষ্টি? ঘনের সমষ্টি। আর n সংখ্যক পদের ঘনের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, রাইট? এটা কিন্তু এই উপরের অংশের জন্য। এবার নিচে 1 থেকে শুরু করে n পর্যন্ত এখানে কতগুলো সংখ্যা আছে? এখানেও n সংখ্যক। কেন? আমি বলছিলাম 1 থেকে যদি শুরু হয় এবং মাঝখানে যদি কোনো মিসিং না থাকে, দেখেন 1 2 3 সিরিয়ালে আছে। হ্যাঁ, তাহলে এই লাস্টের পদের মান যত, পদ সংখ্যা থাকবে তত, তাই কি না? তাহলে এখানে লাস্টে আছে n, সুতরাং এখানেও আছে পদ সংখ্যা n। তাহলে এরকম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এইটাই, জাস্ট তার উপর স্কোয়ার, ইজ ইকুয়াল টু 210। আচ্ছা বলেন তো, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, এটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা ক্যালকুলেশন করলে এক্স হবে। কেন? কারণ উপরে 2টা এক্স গুণ আকারে আছে, নিচে একটা এক্স। এই 2টা এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকবে, তাই? এখানে একটু চিন্তা করেন, এই পুরো অংশটার উপর স্কোয়ার আছে, তার মানে এই জায়গাতে কিন্তু এই পুরো অংশটা কিন্তু 2টা গুণ আকারে আছে, আর এখানে এই পুরো অংশটা একটা আছে। তাইলে এই উপরে কিন্তু এই যে n ইন্টু n প্লাস 1/2, এই জিনিসটা কিন্তু 2বার গুণ আকারে আছে। হ্যাঁ, এই জিনিসটা, এই পুরো অংশটা 2বার গুণ আকারে আছে, কারণ স্কোয়ার আছে, তাই না? হ্যাঁ, তাহলে এই 2টা থেকে, এই জিনিসটা 2টা থেকে এই একটা পুরো একটা যদি কেটে দেই, তাহলে কাটাকাটির পরে এখানে থাকবে শুধু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 210। বুঝছেন কারণ কি? কারণ এই n ইন্টু n প্লাস 1/2, এই পুরো অংশটা উপরে 2বার গুণাকার আছে, কারণ একবার এই নিচের একটা অংশ থেকে উপরের একটা অংশ কেটে যাবে আর একটা অংশ থাকবে। এবার দেখেন, আমাকে ক্যালকুলেশন করে যদি n এর মান বের করতে হয়, তাহলে এই 2 ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে কি থাকবে? এই পাশে থাকবে n ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল টু, এই 2 ওই পাশে 210 গুণ হচ্ছে 2, তাহলে n ইন্টু
n প্লাস 1 ইজ ইকুয়াল টু, দেখেন এই 2 দিয়ে 21 কে গুণ করলে 21 দুগুণে 42 আর একটা শূন্য 420। এইবার যদি n দিয়ে এটাকে গুণ করি তাহলে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। কি চলে আসবে? একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। সেই দ্বিঘাত সমীকরণ সলভ করবেন, n এর মান বেরোবে। অথবা যদি আপনি এই দ্বিঘাত সমীকরণের মানে ঝামেলাটা এড়াতে চান তাহলে এই লাইনে এসে অপশন টেস্ট করবেন এমসিকিউতে। এই লাইনে আসার পরে কি করবেন? অপশন টেস্ট। কিভাবে? দেখেন এই n এর মানই কিন্তু বের করতে বলছে, আর এই n এর মানটা কিন্তু অপশনে দেওয়া আছে, খেয়াল করুন প্লিজ। আচ্ছা, আমাদের n এর মান বের করতে বলছে আর এই n এর মানগুলাই কিন্তু অপশনে দেওয়া আছে, তাই না? তাহলে আমি যদি ধরি যে n এর মান হচ্ছে 21, তাহলে এখানে n এর মান যদি 21 বসাই, খেয়াল করেন প্লিজ, n এর মান যদি 21 বসাই তাহলে এটা হচ্ছে 21 ইন্টু এই যে এখানে n এর মান কিন্তু 21, জানি না এটা উত্তর কিনা, আমি চেক করছি। তাহলে 21 প্লাস 1 কত? 22। দেখতে হবে এই দুইটা গুণ করে 420 হয় কিনা। তো আমি তো গুণ করবোই না, পুরোটা কেন গুণ করবো? কারণ আমি তো দেখতেই পাচ্ছি যে প্রথমে গুণ করে আসবে এই যে 2 1 কে 2, মানে লাস্টে কিন্তু এইটার গুণফল কিন্তু লাস্টে 2 আসতেছে, কিন্তু এখানে তো লাস্টে 0 আছে। তার মানে এই দুইটা গুণ করে যে 420 হবে না, এ তো আমি দেখে ইউনিট ডিজিট দেখেই বুঝতেছি, এই একক স্থানীয় অঙ্ক দেখেই বুঝতেছি এটা 420 হবে না। তাহলে আমি কেন পুরোটা গুণ করবো? তখন হবে না। তার মানে 21 দিয়ে হলো না, তাহলে -21। এখন -21 এটা তো হবেই না, কারণ পদ সংখ্যা নেগেটিভ হতে পারে না। আমি কিন্তু বলছিলাম পদ সংখ্যার মান কি হতে পারে না? নেগেটিভ হতে পারে না। তাহলে এটা প্রথমেই বা টেস্ট করার আগেই দেখি এখন সি 20 দেখি n এর মান 20 কিনা। তাহলে n এর মান এখানে 20 বসালাম ইন্টু 20, n এর মান কিন্তু 20, এই যেটা। তাহলে 20 আর 1 কত? 21। এবার দেখতে হবে এই দুটা গুণ করে আসলে 420 হয় কিনা। এই 21 দিয়ে 2 কে গুণ করলে 21 দুগুণই হচ্ছে 42, আর এই একটা শূন্য বসে গেল, তার মানে 420 হয়েছে। তাহলে এই অপশন দিয়ে যেহেতু আমার এই ইকুয়েশনটা সিদ্ধ হয়েছে, সুতরাং আমার উত্তর হচ্ছে সি নাম্বার অপশন ইজ রাইট। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? এই লাইনে এসে অপশন টেস্ট করলাম শুধু মিডিল টার্মটা কি করার জন্য? অ্যাভয়েড করার জন্য। ওকে, আচ্ছা, এবার লিখিত পরীক্ষায় তো আর অপশন দেওয়া থাকবে না, তাহলে করতে হবে। তাহলে n দিয়ে গুণ করেন প্লিজ। এবার দেখেন প্লিজ, n দিয়ে গুণ করলে n স্কোয়ার প্লাস n ইজ ইকুয়াল টু 420। এবার 420 এই পাশে নিয়ে আসলে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হবে, n স্কোয়ার প্লাস n মাইনাস 420 ইজ ইকুয়াল টু 0। এখন 420 কে ভেঙে এমন দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের যোগফল বা বিয়োগফল কি হয়? 1 হয়। কেন? কারণ এখানে 1n আছে, রাইট? তাহলে 420 কে আমরা লিখতে পারি, এগুলো শেখাইছি কিন্তু উৎপাদকের ক্লাসে কিভাবে বের করতে হয়। 420 কে লিখে এই যে 42 কে ভাঙেন, 42 কে ভেঙে লেখা যায় 21 গুণ 2, আর এই একটা শূন্য 2 এর পাশে বসাই দিলে 21 গুণ 20, 21 আর 20, দেখেন 21 আর 20 গুণ করলে হবে 420। আর 21 আর 20 এর ডিফারেন্স হচ্ছে, ফোনটা একটু সাইলেন্ট করে রাখেন তো, 21 আর 20 এর ডিফারেন্স হচ্ছে 1, ঠিক আছে? তার মানে এই 1n হচ্ছে, তার মানে আমার দুটা সংখ্যা হচ্ছে 21 এবং 20। ক্লিয়ার? তাহলে n স্কোয়ার প্লাস 21n মাইনাস 20n মাইনাস 420 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে n কমন নিলে কি থাকবে? n প্লাস 21 মাইনাস 20 কমন নিলে থাকবে n, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে n প্লাস 21 কমন নিব, থাকবে হচ্ছে n মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এটা ইকুয়াল টু 0, না হলে এটা ইকুয়াল টু 0। তাহলে হয় n প্লাস 21 ইকুয়াল টু 0, তারপরে n ইকুয়াল টু মাইনাস 21। হ্যাঁ, তাহলে এটা তো গ্রহণযোগ্য নয়, কারণ n হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা কখনো কি হতে পারে না? নেগেটিভ হতে পারে না। তাহলে n মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে n মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে n ইকুয়াল টু মাইনাস 20 এই পাশে গেলে প্লাস 20, অর্থাৎ n এর মান 20। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব হচ্ছে গুণোত্তর ধারা। খুবই ইম্পর্টেন্ট, গুণোত্তর ধারা আগে বুঝতে হবে, আমরা আগে থিওরি পড়বো। হ্যাঁ, গুণোত্তর ধারা। দেখেন এই গুণোত্তর ধারার ব্যাপারটা কি আসলে। আচ্ছা, তো গুণোত্তর ধারার কনসেপ্ট আসলে কি? দেখেন সমান্তর ধারার কনসেপ্ট কি ছিল বলেন তো? সমান্তর ধারা আগে বোঝেন, ওটার সাথে ম্যাচ করাবো। হ্যাঁ, যে সমান্তর ধারা আমরা কি করছিলাম, একটা সমান্তর ধারাতে আমরা আমাদের কি ছিল? মনে করেন যে 5 প্লাস 8 প্লাস 11, মনে করেন এটা একটা সমান্তর ধারা। এখন সমান্তর ধারায় আমরা কি করতাম? সমান্তর ধারার বৈশিষ্ট্য কি ছিল? সবাই মনোযোগ দেন প্লিজ। সমান্তর ধারার বৈশিষ্ট্য ছিল যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অন্তর মানে বিয়োগফল সব জায়গায় কি থাকবে? সমান থাকবে। তাহলে তো তাই সমান্তর ধারা। যেমন এই পদের সাথে যদি এই পদের অন্তর নেই 8 মাইনাস 5 মানে 3, আবার এই পদের সাথে যদি এই পদের অন্তর নেই 11 মাইনাস 8 মানে 3। তার মানে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল বা অন্তর সব জায়গায় সমান, তাই এটাকে আমরা বলছিলাম সমান্তর ধারা। সমান্তর ধারার বৈশিষ্ট্য একটা কি থাকবে? যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বৈশিষ্ট্যটা কি থাকবে?
মানে পার্থক্য বা ডিফারেন্সটা কি থাকবে, সমান থাকবে, যেটাকে আমরা বলছিলাম সাধারণ অন্তর, মনে আছে? সাধারণ অন্তর, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স, সাধারণ কি অন্তর। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করতাম, মনে আছে? ডি দ্বারা প্রকাশ করতাম, ডি, তাই না? হ্যাঁ, তো গুণোত্তর ধারার ক্ষেত্রে এরকমই একটা সিকোয়েন্স ফলো করে। সেটা কি সিকোয়েন্স আমরা একটু দেখবো, সবাই একটু মনোযোগ দেন। ধর আমি একটা ধারা লিখছি 2 প্লাস 4 প্লাস 8 প্লাস আচ্ছা, এই যে আমি একটা ধারা লিখছি, এখন এই ধারাটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এটা আমি কি করে বুঝবো? হ্যাঁ, প্রথমে আমরা মানে আমাদের তো অঙ্কে কিন্তু গণিত পার্টে একটু তাকান প্লিজ, বিশেষ পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় গণিত পার্টে আমাদের ধারা থেকে একটা প্রশ্ন আসবেই। দেখেন দুইটা জায়গা আছে কিন্তু, একটা হচ্ছে গাণিতিক যুক্তির 15 মার্কস, আর একটা হচ্ছে মানসিক দক্ষতার 15 মার্কস। ওই মানসিক দক্ষতার 15 মার্কসের মধ্যে একটা কম্পিলেটিং সিরিজ নামে একটা জায়গা থেকে প্রশ্ন আসে, মানে যে সেখানে এরকম একটা ধারার মতো একটা প্রশ্ন দেওয়া থাকে, বলে পরবর্তী সংখ্যা কত বা এর পরবর্তী পদ কত। খেয়াল করে দেখছেন এরকম মানসিক দক্ষতার প্রশ্ন আসে না? অনেকে ওইটাও চিন্তা করে ওইটা গুণোত্তর নাকি সমান্তর। ওটা কিন্তু সমান্তর না গুণোত্তর ধারা, ওটা একটা সিকোয়েন্স, একটা স্পেশাল সিকোয়েন্স। কিন্তু গণিতের যে 15 নম্বর সেখানে যে ধারার অঙ্কটা আসবে সেটা হয় সমান্তর ধারা না হলে গুণোত্তর ধারা, এর বাইরে আসবে না। আবার বলছি, গণিতের 15 নম্বরের মধ্যে হয় সমান্তর ধারা আসবে না হলে গুণোত্তর ধারা আসবে। এখন আপনি তো প্রথমে দেখেই বুঝবেন না এটা সমান্তর নাকি গুণোত্তর ধারা। এই জন্য আপনি চেক করবেন কিভাবে, যেটা সমান্তর নাকি গুণোত্তর ধারা আপনি চেক করবেন। আপনি প্রথমে সমান্তর চেক করবেন, তাহলে এই পদ থেকে এই পদ বিয়োগ করেন, 4 মাইনাস 2 মানে 2। এবার এই পদ থেকে এই পদ বিয়োগ করেন, 8 মাইনাস 4 মানে 4। তাহলে এই পদের সাথে এই পদের বিয়োগফল 2, এই পদের সাথে এই পদের বিয়োগফল 4। তাহলে কি এই যে মানে এখানে কি বিয়োগফল বা অন্তর কি সমান আসছে? আসে নাই। যখন সমান অন্তর সমান আসে নাই দুই জায়গাতে, এখানেও দেখলাম অন্তর যা, এখানে অন্তর তা না। যেমন এখানে কিন্তু সব জায়গায় অন্তর 3 ছিল, বুঝছেন? বিয়োগফল যখনই দেখবেন যে এরকম অন্তর সমান নয়, তখন আপনি শিওর হয়ে গেলেন এটা সমান্তর ধারা না। সমান্তর না, তাহলে কি? তাহলে গুণোত্তর, তাহলে গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারা, কোন একটা ধারা গুণোত্তর ধারা কিনা সেটা আমরা কি করে চেক করব? দেখেন এদিকে তাকান। বা সমান্তর ধারার ক্ষেত্রে যেমন বৈশিষ্ট্য, কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে এই অন্তরটা কি আসে, সব জায়গাতে কি থাকে, সমান থাকে। এখানেও তো নিশ্চয়ই এরকম কোনো না কোনো একটা সিকোয়েন্স আছে যা এখানেও ফলো করে। হ্যাঁ, সেই সিকোয়েন্সটা হচ্ছে কোন পদের সাথে তার পূর্ববর্তী পদের অনুপাত। সবাই মনোযোগ দেন প্লিজ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। অনুপাত, অনুপাত ওখানে ছিল কি, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের বিয়োগফল বা অন্তর, আর এখানে হচ্ছে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত। হ্যাঁ, অনুপাত সমান হবে। কিসের অনুপাত? যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাতটা সমান হবে। এইটা হলো গুণোত্তর ধারার বৈশিষ্ট্য। হ্যাঁ, অনুপাত, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সমান হবে। যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সমান হবে। ব্যাস, এটা হলো গুণোত্তর ধারার বৈশিষ্ট্য। আমার কথা বুঝছেন? আচ্ছা, এখন দেখেন আসলে ঠিক আছে কিনা। এখন তাহলে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত, তাহলে এই পদের সাথে এই পদের অনুপাত নেন, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত আসতেছে? 2। আবার এই পদের সাথে এই পদের অনুপাত নেন, 8 কে 4 দিয়ে ভাগ করেন, তাহলে কত আসতেছে? 2। এই যে সমান চলে আসছে। আপনি কিন্তু এই যে অনুপাতটা যখন বের করবেন, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত বের করবেন, এটা মিনিমাম 2 জায়গায় বের করবেন। 2টা জায়গায় যদি সমান দেখেন, এক জায়গায় বের করতে বুঝতে পারবেন না যে অন্য জায়গায় সমান আছে কিনা। এই জন্য 2 জায়গায় বের করতে হয়। 2টা জায়গায় বের করবেন, যে কোনো 2 জায়গায় বের করে দেখেন যে সমান আসছে, তখন বুঝবেন হ্যাঁ যেহেতু অনুপাত, এই জায়গায় অনুপাত যা, এখানে অনুপাত তাই, তার মানে ভিতরে যত জায়গা আছে এখানে তো অনেক পদ মিসিং আছে, মানে ভিতরে তো অনেক পদ আছে, এখানে যেগুলো আছে সেখানেও অনুপাতটা কি হবে? সমান হবে। হ্যাঁ, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। আর এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যেমন কি করছিলাম বলেন তো, সমান্তর ধারাতে কি করতাম, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অন্তর নিতাম, সেই অন্তরের নাম ছিল সাধারণ অন্তর। কেন সাধারণ অন্তর? কারণ এই অন্তরটা সব জায়গায় সমান, আর যে জিনিসটা সব জায়গায় সমান তার নামই তো সাধারণ। যে জিনিসটা সব জায়গায় একই, সেম, তাকে কি বলে? সাধারণ বলে না, বুঝছেন? আচ্ছা, আর এখানে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের যে অনুপাত, এই অনুপাতটা সব জায়গায় কি? সমান। আর এই অনুপাতের নাম হচ্ছে সাধারণ অনুপাত, কমন রেশিও। হ্যাঁ, এই অনুপাতের নাম কি?
কমন রেশিও বাকি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, এই সাধারণ অনুপাতকে সাধারণত আর দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? কেন? এই যে রেশিও থেকে, এই রেশিওর প্রথম অক্ষর আর, সেই রেশিও থেকে কি আর, তাহলে সাধারণ অনুপাতকে সাধারণত কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা প্রকাশ করে। তাহলে এইটুকু কি ক্লিয়ার হয়েছে? এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস। তার মানে সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অন্তর বা বিয়োগফল সব জায়গায় সমান, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সব জায়গায় সমান। এই কনসেপ্টটুকু বুঝলে পরে মোটামুটি গুণোত্তর ধারার বেশিরভাগ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, আমি আপনাদেরকে দেখাইছিলাম যে একটা সমান্তর ধারা কিভাবে গঠিত হয়। আপনাদের মনে আছে একটা সমান্তর ধারা কিভাবে গঠিত হয়? আজকে আমরা দেখবো একটা গুণোত্তর ধারা কিভাবে গঠিত হয়। শোনেন, ওখানে যা যা পড়ছেন আপনি, ওখানে কি কি পড়ছেন মনে আছে? ওখানে আপনি পড়ছেন সমান্তর ধারার এনতম পদ। এনতম পদ, সমান্তর ধারার এনতম পদ কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই কিনা? এই যে এনতম পদ tn, এনতম পদ। এখানেও আপনি এনতম পদ পড়বেন, একই জিনিস। ওখানে যা যা পড়ছেন এখানে তাই তাই পড়বেন, শুধু সূত্র আলাদা। শুধু সূত্র আলাদা। মানে সমান্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র যেরকম, গুণোত্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র সেরকম না, একটু ভিন্ন, বাট এনতম পদ আছে। আচ্ছা, আবার সমান্তর ধারায় কি পড়ছেন? প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় পড়ছেন কিনা? এখানেও আপনি কিন্তু প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় শিখবেন। মানে ওখানে আপনি এনতম পদ পড়ছেন আর সমষ্টি পড়ছেন, দেখেন তাই পড়ছেন, কিন্তু এর বাইরে কিছু পড়েন নাই। এখানেও আপনি এনতম পদ পড়বেন এবং প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করা শিখবেন। প্রথম এন সংখ্যক পদে, প্রথম এন সংখ্যক পদের কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। সমষ্টি বের করার সময় প্রথম এন সংখ্যক, এই প্রথম কথাটা কিন্তু উল্লেখ থাকবে। আপনি এন সংখ্যক পদের সমষ্টি বলে দিলেন, কোন এন সংখ্যক? একদম শুরু থেকে এন সংখ্যক, এই কথাটা কিন্তু উল্লেখ থাকবে। প্রথম কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রথম এন সংখ্যক। আচ্ছা, এখন আমরা দেখবো যে একটা গুণোত্তর ধারা কিভাবে গঠিত হয়। এর জন্য আমরা কম্প্যারিজন করছি, কিন্তু কম্প্যারিজন করছি কিভাবে? যে দেখেন সমান্তর ধারার সাথে গুণোত্তর ধারার, মানে সমান্তর ধারায় বৈশিষ্ট্যটা কি থাকে, হ্যাঁ, আর গুণোত্তর ধারার বৈশিষ্ট্যটা কি থাকে। ওখানে সাধারণ অন্তর, এখানে সাধারণ অনুপাত। এবার আমরা দেখবো যে গুণোত্তর ধারা কিভাবে গঠিত হয়। আবার আমরা দেখছিলাম সমান্তর ধারা কিভাবে গঠিত হয়, মনে আছে আপনাদের? সমান্তর ধারা কিভাবে গঠিত হয় বলেন তো একটু, একটা সমান্তর ধারা কিভাবে গঠিত হয়? হ্যাঁ, দেখেন একটা সমান্তর ধারার প্রথম পদকে আমরা কি ধরছিলাম? এ। মনে করে দেখেন, প্রথম পদকে এ ধরছিলাম, তাই কি না? একটু কম্পেয়ার করি, এখানে সমান্তর ধারা, একটা সমান্তর ধারার প্রথম পদ ছিল কি? এ। আচ্ছা, পরবর্তী পদ কিভাবে পাইতাম? দ্বিতীয় পদ কিভাবে পাইতাম মনে আছে আপনাদের? এই প্রথম পদের সাথে সাধারণ অন্তর যুক্ত করলে, যোগ করলে পরের পদ পাওয়া যায়, তাই কিনা? তার মানে এর সাথে আমার কি যুক্ত হবে? ডি যোগ হবে। তাহলে এটা হলো দ্বিতীয় পদ। এখন এই দ্বিতীয় পদ তাহলে এ প্লাস ডি, তাহলে পরবর্তী পদ কেমন পাবেন? এই দ্বিতীয় পদের সাথে আবার ডি যুক্ত করতে হবে, তাহলে পরবর্তী পদ। এইভাবে আসতো না? যে কোনো পদের সাথে সাধারণ অন্তর যোগ করে তার পরের পদ, তাই কিনা? হ্যাঁ, তাহলে এর সাথে ডি যুক্ত করলে আমার পরের পদ হবে এ প্লাস 2d। এখন এর পরবর্তী পদ কিভাবে পাবেন? এই পদের সাথে ডি যুক্ত করে আবার পরের পদ, মানে যে কোনো পদের সাথে সাধারণ অন্তরটা যোগ করে তার পরের পদ পাওয়া যায়। তার মানে এই এ প্লাস 2d সাথে ডি যোগ করলে হবে এ প্লাস 3d, তাই কি না? এরকম 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 এন তম পদে যায় কি আসতো? এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে n মাইনাস 1, সরি এন তম পদ। এটা কি এন তম পদ? tn, এটা হচ্ছে tn, এন তম পদের মান। মনে আছে তো? এইভাবে কিন্তু একটা সমান্তর ধারা গঠিত হতো, এভাবে একটা সমান্তর ধারা গঠিত হতো। তাহলে একটা গুণোত্তর ধারা কিভাবে গঠিত হয়? একটা গুণোত্তর ধারা কিভাবে গঠিত হয়, সবাই মনোযোগ দিবেন প্লিজ। একটা গুণোত্তর ধারা কিভাবে গঠিত হয়? সমান্তর ধারা কি? সমান্তর ধারার বয়স, এদিকে তাকান। সমান্তর ধারা গঠিত হওয়ার সিস্টেম হচ্ছে প্রথম পদের সাথে সাধারণ অন্তরটা যুক্ত করে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে আবার ওই সাধারণ অন্তর যুক্ত করে তৃতীয় পদ, তৃতীয় পদের সাথে আবার ওই সাধারণ অন্তর যুক্ত করে চতুর্থ পদ। এরকম চলতে থাকবে, চলতে চলতে এন তম পদ আসে এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ক্লাসে দেখাইছিলাম কিভাবে আসে, রাইট? এখন এই গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হয়? একটা গুণোত্তর ধারা কিভাবে গঠিত হয় শোনেন। একটা সমান্তর ধারার প্রথম পদ এ, একটা গুণোত্তর ধারারও প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে, এ। ওকে, তাকাবেন। একটা গুণোত্তর ধারারও প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করে। তাহলে প্রথমে এ থাকবে, এটা প্রথম পদ। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পদটা আমরা কিভাবে পাবো?
সমান্তর ধারায় কি করছিলেন দ্বিতীয় পদ পাওয়ার জন্য? প্রথম পদের সাথে সাধারণ অন্তর যুক্ত করে পরের পদ, ডি, এই যে ডি যোগ করে পরের পদ, রাইট? গুণোত্তর ধারার ক্ষেত্রে এই প্রথম পদের সাথে সাধারণ অনুপাত, এই যে আর না, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে। প্রথম পদের সাথে এই সাধারণ অনুপাতকে গুণ করে, গুণোত্তর মানে গুণ করে করে যেতে হবে, সোজা কথা। গুণোত্তর, হ্যাঁ, মানে কি গুণ করে করে সামনের দিকে যেতে হবে। কি গুণ করে যেতে হবে সামনের দিকে? এই সাধারণ অনুপাতের মানটা গুণ করতে হবে। নাম কিন্তু গুণোত্তর, এখান থেকে দেখে বুঝতেছেন। আর গুণিতক, আর গুণিতক, প্রথম পদের আর গুণিতক, আর মানে এই আর, হ্যাঁ। তাহলে এই প্রথম পদের সাথে আর এর মান গুণ করতে হবে, বুঝছেন? প্রথম পদের সাথে কি আর এর মান গুণ করতে হবে। আরে আর এর নামটা, এর নামটা, এর নামটা, এর নামটা পড়তেছি, ঠিক আছে? তা দেখেন, এটা দিয়ে এটাকে গুণ করেন, এটাকে এটা দিয়ে এটাকে গুণ করেন, তাহলে প্রথম পদ হচ্ছে এ, আর এই প্রথম পদের সাথে এই আর এর মানটা গুণ করে পরের পদ, তাহলে প্লাস। তাহলে এই এর সাথে আর গুণ করলে কি হবে? এ আর। এইবার এই পদের সাথে আবার কিন্তু ডি যুক্ত করে পরের পদ পাইছিলেন, এখানেও তাই। এখন এই দ্বিতীয় পদের সাথে আবার এই আর এর মানটা গুণ করে পরের পদ, তাহলে এই দ্বিতীয় পদ হচ্ছে এ আর, এই যে এ আর, এই এ আর এর সাথে আবার আর এর মান গুণ, তাহলে এ আর 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 মিলে কি হবে? আর স্কোয়ার। তাহলে পরের পদ হচ্ছে এ আর স্কোয়ার। খুবই সিম্পল, যে কোনো পদের সাথে এই সাধারণ অনুপাতের মান গুণ করেই তার পরের পদ পাবেন। এটাই হলো গুণোত্তর ধারার বৈশিষ্ট্য। আমার কথা কি বুঝছেন? তাহলে এই এ আর স্কোয়ারের সাথে আবার আর এর মান গুণ, তাহলে এ আর স্কোয়ার ইন্টু আর, তাহলে এ আর স্কোয়ার ইন্টু আর, তার মানে এখানে দুইটা আর, এখানে একটা আর, তার মানে তিনটা আর, এ আর কিউব, তার মানে পরেরটা হচ্ছে এ আর কিউব। এবার এই পদের সাথে আবার আর এর মান গুণ করে তার পরের পদ, তাহলে এটার সাথে আবার আর এর মান গুণ, এ আর কিউবের সাথে আর গুণ করলে এখানে আর কিউব, এখানে আর, কয়টা আর? মোট তিনটা আর একটা চারটা, তার মানে এ আর টু দি পাওয়ার 4, তার মানে এ আর টু দি পাওয়ার 4। এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। তাহলে চলতে চলতে এখানে এনতম পদের মানটা কত হবে? সবাই তাকান প্লিজ, এনতম পদের সূত্র লাগবে আমাদের। যেমন সমান্তর ধারা এনতম পদ ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানেও তো একটা এনতম পদ আসবে, সেই এনতম পদটা কত? দেখেন, তাহলে আমরা ওখানে এনতম পদের মানটা কত হবে সেইটা, সেই সিকোয়েন্সটা আমরা এখান থেকে এগুলো দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, এটা কততম পদ বলেন তো? এটা এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এটা কততম পদ? গুনে দেখেন তো, 1 2 3 4 5, এটা হচ্ছে পঞ্চম পদ। এটা কত পদ? পঞ্চম পদ। আচ্ছা, পঞ্চম পদে কি আছে? এ আছে। এটা কত পদ? চতুর্থ পদ। কিভাবে? এই যে 1 2 3 4, এটা চতুর্থ পদ। চতুর্থ পদেও কিন্তু এ আছে, প্রত্যেকটা পদেই কিন্তু শুরুতে এ আছে। তাহলে ওইদিকে এদিকে যত পদ আসবে তার শুরুতে কিন্তু এ থাকবে, শিওর। কেন? কারণ এখানে প্রত্যেকটা পদে এ আছে, তাহলে এই সিকোয়েন্স ফলো করেই তো সামনে পাবো। তাহলে এদিকেও প্রত্যেকটা পদে এ থাকবে, তার মানে এনতম পদেও প্রথমে এ থাকবে। তারপর দেখেন, একটু তাকান, একটু তাকান, এটা হচ্ছে পঞ্চম পদ। পঞ্চম পদে আর এর উপরে পাওয়ার 4, খেয়াল করছেন? পঞ্চম পদে আর এর উপরে পাওয়ার 4, তার মানে হচ্ছে যততম পদ এই আর এর উপরে পাওয়ার তার চেয়ে এক কম থাকবে। তাহলে এখানে পঞ্চম পদে যেহেতু আর এর উপরে আছে 4, মানে 5-এর চেয়ে এক কম, বুঝছেন? তাহলে পঞ্চম পদ এখানে পাওয়ার 4, মানে যততম পদ এই আর এর উপরে তার চেয়ে এক কম থাকবে। তাহলে এটা পঞ্চম পদ, আর এর উপরে 5-এর চেয়ে এক কম 4 আছে। এটা চতুর্থ পদ, চতুর্থ পদ, তাহলে আর এর উপরে 4-এর চেয়ে এক কম 3 আছে। যততম পদ আর এর উপর তার চেয়ে এক কম, তাহলে এটা চতুর্থ পদ, তাহলে আর এর উপরে 4-এর চেয়ে এক কম 3 থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? এই দেখেন, এটা তৃতীয় পদ। কিভাবে? 1 2 3, তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদে আর এর উপরে এই যে 3-এর চেয়ে এক কম 2 আছে, মানে যততম পদ আর এর উপরে তার চেয়ে এক কম থাকবে পাওয়ারে। তাহলে পঞ্চম পদে আর এর উপরে 5-এর চেয়ে এক কম 4 আছে। তাই এনতম পদে, এনতম পদ, এনতম পদে আর এর উপরে কি থাকবে? আমি কি বলছি? যততম পদ আর এর উপরে তার চেয়ে এক কম। তাহলে এটা যেহেতু এনতম পদ, তাহলে এর উপরে এন এর চেয়ে এক কম, মানে এন মাইনাস ওয়ান। এই এন মাইনাস ওয়ান পুরোটা কিন্তু আর এর উপরে পাওয়ার। অনেকে কিন্তু এভাবে লেখে, ভুলে যায় কিন্তু, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। না, এটা না, ভুল। এই এন মাইনাস ওয়ান পুরোটা আর এর উপরে পাওয়ার। এটা নোট দিয়ে সাইডে লিখে রাখবেন যে এখানে এন মাইনাস ওয়ান পুরোটা আর এর উপরে পাওয়ার, মানে আর এর উপরে পুরো এন মাইনাস ওয়ানটা পাওয়ার। হ্যাঁ, এইটাই হলো এনতম পদ। যেমন যেমন আমাদের সমান্তর ধারা এনতম পদ ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তেমনি গুণোত্তর ধারা এনতম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই এন মাইনাস ওয়ান কথাটা দ্রুত বলেন, এইটা পড়া আর এইটা পড়া কিন্তু এক না। এই পড়াটা পড়তে হবে কিভাবে? এটা পড়তে হবে এ আর টু দি পাওয়ার এন, তারপর থামতে হবে, থামে বলতে হবে মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর এটা বলতে হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান।
বুঝছেন? এটা হচ্ছে এই এই পুরো অংশ থেকে 1 মাইনাস হয়েছে, আর এখানে আছে n থেকে 1 মাইনাস হয়েছে। পার্থক্য লিখে রাখেন কিন্তু, নাহলে কিন্তু বিপদ, কারণ এই জিনিসটাও আসবে সমষ্টি নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে। তাহলে একটা গুণোত্তর ধারা কিভাবে গঠিত হয় আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন, এই n-তম পদকে আমরা tn দ্বারা প্রকাশ করতাম, মনে আছে? এই n-তম পদকে আমরা tn দ্বারা প্রকাশ করব। তাহলে একটা গুণোত্তর ধারার n-তম পদের সূত্র পেয়ে গেলাম, যে n-তম পদ। এই n-তম পদ বলতে কিন্তু আমি বুঝাচ্ছি n কি, যদি বলতো 12তম পদ, 12তম পদ বললে তখন n এর মান 12। যদি বলতো 17তম পদ, তখন n এর মান 17। যেহেতু আমরা বলতেছি এটা জেনারেল একটা টার্ম, যে আসলে n-তম পদ কেন বলতেছি, কারণ এদিকে যেতে যেতে এরপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তাহলে এদিকে যেতে যেতে একটা জেনারেল টার্ম বের করতে হবে, যার দ্বারা আমরা সব পদ বের করতে পারবো। তো n দ্বারা হচ্ছে সাধারণ পদ বা জেনারেল পদ, n-তম পদ। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে গুণোত্তর ধারার n-তম পদ হচ্ছে, যে n-তম পদকে tn দ্বারা প্রকাশ করে, tn nth টার্ম, tn এর মান, এই পুরো মানটা হচ্ছে, এই সম্পূর্ণ মানটাকে আমরা tn দ্বারা প্রকাশ করতেছি। কেন? কারণ এই n-তম পদ এতখানি বাংলা লেখার সময় আমাদের নাই, বুঝছেন? তাহলে n-তম পদ ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? এটা হলো n-তম পদ নির্ণয়ের সূত্র, এবং আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে n-তম পদ নিয়েই। ঠিক আছে? আশা করি বুঝছেন। এখন আমাকে বলেন কোনো প্রবলেম আছে কিনা, এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা। তাহলে n-তম পদের কনসেপ্ট গেল, গুণোত্তর ধারার n-তম পদ। মাথায় রাখবেন, সমান্তর ধারার ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করতে হচ্ছে ডি, মানে সাধারণ অন্তর। গুণোত্তর ধারার ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করবে হচ্ছে আর, মানে সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতের মান জানা থাকলে পারে আপনি ধারাই প্রস্তুত করে ফেলতে পারবেন। সাধারণ অনুপাত আর প্রথম পদ জানা থাকলেই এনাফ, আর কিছু লাগবে না, ধারাটা প্রস্তুত করা যাবে। এই জন্য ওখানে ডি বের করতাম বারবার, খেয়াল করেন, ডি দেওয়া না থাকলে ডি বের করতে লাগতো। এখানে আর এর মান দেওয়া না থাকলে আর এর মান বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি এখন অঙ্কে চলে যেতে যাচ্ছি। ওকে, দেখেন প্রথম গাণিতিক সমস্যা কি বলছে। বলছে 2, 1, 1/2, 1/4 ডট 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 ধারাটির 12তম পদ কত? কি বের করতে বলছে আগে সেটা বলেন। ধারাটির 12তম পদ, 12তম পদ মানে T12, 12তম পদ, তাই তো? এখন তার মানে 12তম পদ, তার মানে n এর মান 12, n ইকুয়াল টু 12, T12 বের করতে বলছে 12তম পদ। এখন আমাকে বলেন এখানে প্রথম পদ কত? এখানে প্রথম পদ, এই যে প্রথম পদ a ইকুয়াল টু 2। আর সাধারণ অনুপাত কত? এদিকে তাকান, সাধারণ অনুপাত কিন্তু বের করতে গেলে, এই যে সাধারণ অনুপাত আর, এটা বের করার সময় কিন্তু যে কোনো পদ থেকে তার আগের পদ ভাগ করতে হবে। এইটা ভাগ এইটা না, এই 1, এইটা ভাগ এইটা। তাহলে আর ইকুয়াল টু 1 হচ্ছে উপরে, নিচে হচ্ছে 2, তার মানে আর এর মান হচ্ছে হাফ। ওকে, ফাইন। এবার আমাদের বের করতে বলছে 12তম পদ। আমরা n-তম পদের সূত্র কি জানি? tn, a r টু দি পাওয়ার n মাইনাস 1। এই n হচ্ছে 12, কেন 12তম পদ বের করতে বলছে যে, তাহলে n এর জায়গায় 12 বসাবো, তার মানে t12 ইজ ইকুয়াল টু a মানে প্রথম পদ, প্রথম পদ কত? 2 ইন্টু আর, আর এর মান কত? এই যে আর এর মান হচ্ছে হাফ, তার মানে 1/2। এই হাফ আর এর উপরে পাওয়ার হচ্ছে n মাইনাস 1, n মানে 12, তাহলে 12 মাইনাস 1। ঠিক আছে? তাহলে t12 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 থেকে 1 বিয়োগ হলে কত? 11। একটু তাকাবেন প্লিজ, এই যে 1/2 টু দি পাওয়ার 11, এই 11 পাওয়ারটা কার উপর আছে? এই 11 পাওয়ারটা 1 এর উপরও আছে, এই 11 পাওয়ারটা 2 এর উপরও আছে। তার মানে 11 পাওয়ারটা 2 জনের উপরই আছে। এই 11 পাওয়ারটা এখন যদি আমি ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে 1 টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 11। এখন 1 এর উপরে পাওয়ার 11 দেন আর যাই দেন সেটা তো 1ই থাকবে। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে 2 ইন্টু 1 এর উপরে 11 দিলে 1ই থাকবে, আর এই 2 টু দি পাওয়ার 11। খেয়াল করবেন, এবার তাকান প্লিজ। এখন একটু খেয়াল করেন, এখানে আছে 2 আছে 11টা, এখানে কি 2 টু দি পাওয়ার 11 মানে 11টা 2 গুণ আকারে আছে না? এখানে 2 আছে 11টা, আর উপরে এখানে আছে একটা। তাহলে এই 11টা 2 থেকে এই একটা 2 কেটে গেলে নিচে 10টা 2 থাকবে, তার মানে উপরে এই 1 থাকতেছে, আর এই 11টা 2 থেকে একটা 2 কেটে দিলে 2 টু দি পাওয়ার 10 মানে 10টা 2। তাহলে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 10, এটাই আমাদের উত্তর। তাহলে 12তম পদ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 10, এটাই আমাদের উত্তর। বাট মজার বিষয় হচ্ছে এইভাবে অপশন থাকার সম্ভাবনা খুবই কম। দেখেন, এইভাবে অপশন নাই, অপশনে কিন্তু মান বের করা, মানে এই 2 টু দি পাওয়ার 10 এর মান বের করা। এখন 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024, এটা আমার মুখস্থ। এখন অনেকের তো মুখস্থ নাও থাকতে পারে, তাই কি না? অনেকের মুখস্থ নাও থাকতে পারে, তাহলে কি করবে সে কি করবে না? অবশ্যই করবে। সে সূচকে শিখছিলাম যে এরকম মান যদি আপনি বুঝতে না পারেন, তাহলে এই 2 টু দি পাওয়ার 10 কে আপনি ভেঙে নেন, 2 টু দি পাওয়ার 10 কে আপনি ভেঙে নেন, 2 টু দি পাওয়ার 10 কে ভেঙে লেখেন 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার, তাই কি না? এটা আপনি পাচ্ছেন না, এটা ছোট করে নেন। এই যে 4টা 2, 4টা 2, 8টা 2 আর 2টা 2, 10টা 2। 2 টু দি পাওয়ার 4 মানে কি 16 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কি 16,
ইন্টু 2 স্কয়ার মানে কি 4, এই 16 আর 16 গুণ করলে 16 স্কয়ার মানে 256 গুণ হচ্ছে 4। এবার 4 এর নামতা 4 6 24 এর 4 হাতে 2, 4 5 20 আর 2 22 হাতে 2, 4 2 8 আর 2 10, এই যে 1024। আর 10 সেকেন্ড সময় ব্যয় হবে, কিন্তু মুখস্থই রাখতে হবে, নট নেসেসারি। মানে 1024 আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা। 1 ডিভাইডেড বাই 1024। এখন প্রশ্ন হলো, এত তো ভেঙে ভেঙে করা লাগবে না। আপনি তো এই যে 12 মাইনাস 1, আপনি তো এই লাইন লিখবেনই না, আপনি একবার লিখবেন t12 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 12 মাইনাস 1, মানে আপনি এখানে এর মান 2 বসাই দিবেন, একদম দেখে দেখে আর এর মান হাফ বসাই দিবেন, মানে এই লাইন থেকে শুরু করবেন। বোঝা গেছে? ওকে, আচ্ছা। এখন কেউ যদি মনে করে যে ভাই এই অঙ্ক দিয়ে এমনি পারা যায়, আবার সূত্র লাগে নাকি, হ্যাঁ তাও যায়। সে একটা সিকোয়েন্স দেখবে যে এটা কি হয়েছে, কি ঘটনা ঘটছে। দেখেন, প্রথমে ছিল 2, তারপর 2 এর অর্ধেক হয়েছে হাফ, তাই 1 এর অর্ধেক হচ্ছে 1/2, এবার হাফের অর্ধেক 1/4। তার মানে আমি দেখতে পাচ্ছি যত এদিকে যাচ্ছে হাফ দিয়ে গুণ হচ্ছে, বা নিচে 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 কি হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে। দেখেন 2 এর থেকে 4 হয়েছে, তাহলে এরপরে 4 থেকে 8 হবে, উপরে কিন্তু 1ই আছে, দেখেন উপরে সব 1 আছে। এরপরে 8 থেকে 16 হবে, নিচে ডাবল হচ্ছে, তারপর 16 থেকে 32 হবে, তারপরে 32 থেকে 64 হবে, তারপর 64 থেকে 128 হবে, 128 থেকে 256 হবে, 256 ডবল 512 হবে, 512 ডবল 1024 হবে। এবার গুণে দেখেন যে ওইটা আসলেই 12তম কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 12তম পদ হচ্ছে 1/1024। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তো একদমই সহজ অঙ্ক আসছে, একেবারেই সহজ। এটা না হয় সূত্র টুত্র কিছু মনে রাখা লাগবে না, এমনিতে হয়তো করে আসতে পারবেন, কিন্তু সপ্তাহ এরকম না, তাই না? নেক্সট দেখেন, এই গুণোত্তর ধারার যত অঙ্ক আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, মানে এতবার আসছে, আপনি আবার ওই অঙ্কের সাথে দেখা হবে আপনার, হ্যাঁ, এতটা ইম্পর্টেন্ট, কোথাও না কোথাও এই অঙ্কের সাথে দেখা হবে। সবাই মনোযোগ দিবেন। 1/√2, 1, ধারাটির কোন পদে 8√2? খেয়াল করেন, এই ধারাটার কোন পদ। আচ্ছা, আপনাদেরকে সমান্তর ধারায় আমি কোন পদ, সমান্তর ধারায় এরকম অঙ্ক করাইছিলাম, যে আমি একটু দেখাবো, অঙ্কটা দেখাবো, তাহলে কম্প্যারিজন করতে পারবো। সমান্তর ধারা, ইয়েস, এই যে 8 নাম্বার। দেখেন, ধারাটির কোন পদ 302, আর এখানে কিন্তু ওইটাই বলছে যে ধারাটির কোন পদ 8√2। এই অঙ্ক আর ওই অঙ্কের মধ্যে কোনো ডিফারেন্স নাই, খালি সূত্রগত সমস্যা। এই অঙ্ক কিভাবে সলভ করছিলাম, এবং আমি আপনাদেরকে ব্যাখ্যা দিছিলাম এই অঙ্কটা কেন, মানে এই যখন এরকম অঙ্ক আসে যে এরকম একটা ধারা দিয়ে বলে কোন পদ এত, সেক্ষেত্রে এই পদ, এইটাকে আমাদের এনতম পদ ধরে এন এর মান বের করতে হয়। এই টাইপের কোশ্চেন আসলেই যে এরকম একটা ধারা দিয়ে বলবে ধারাটির কোন পদ এত, এই টাইপের কোশ্চেনে এই পদটাকে এনতম পদ ধরে এন এর মান বের করতে হবে। এবং আমি বুঝাইছিলাম প্রায় 20 মিনিট ধরে যে কেন আমরা এখানে এটাকে এনতম পদ ধরে এন এর মান বের করি, যদিও এখানে এন এর মান বের করতে বলেনি, আমি অনেকক্ষণ ধরে বুঝাইছিলাম। এই জন্য এই কথাটা আমি এখন ওরকম ভাবে বুঝাচ্ছি না, আমি যেহেতু আমি অলরেডি বুঝাইছি, যাদের বুঝতে সমস্যা হবে এখানে যাই দেখবেন যে আমি কেন এখানে এত কথা বলছিলাম। হ্যাঁ, আমি দেখাচ্ছি। দেখেন, ধারার এরকম যদি কোনো প্রশ্ন আসে যে ধারাটির কোন পদে 8√2, এখন প্রশ্ন হচ্ছে এটা তো সমান্তর ধারা না, দেখেই বোঝা যাচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে যা হবে এটা থেকে এটা বিয়োগ করলে তা হবে না, তো এটা যেহেতু সমান্তর ধারা না, তাহলে এটা গুণোত্তর ধারা। আপনাকে গাণিতিক যুক্তির মধ্যে যে 15 নম্বর আসবে, সেখানে ধারা থেকে একটা অঙ্ক থাকবে শিওর, সেই অঙ্কটা হয় সমান্তর ধারার, না হলে গুণোত্তর ধারার। এখন অনেকে বলে ভাই আমি কি করে বুঝবো যেটা সমান্তর নাকি গুণোত্তর? আরে ভাইয়া, সমান্তর ধারা হতে হলে তো সাধারণ অন্তর সমান থাকবে, এখানে তো বলা নাই যে এই ধারাটা সমান্তর না গুণোত্তর, তাই না? বলা নাই কিন্তু। তাহলে আপনি এটা থেকে এটা বিয়োগ করলে আসতেছে 1 - 1/√2, আর এখান থেকে আসতেছে √2 - 1, এই দুটো কি সমান? সমান না, সমান না, তার মানে এটা সমান্তর ধারা না। সমান্তর ধারা না হলে কোন ধারা? গুণোত্তর ধারা। কারণ আপনার অঙ্কে, আমি আবার বলছি, গাণিতিক যুক্তির 15 এর মধ্যে ধারার একটা অঙ্ক থাকবে, সেই অঙ্কটা অবশ্যই হয় সমান্তর ধারার, না হলে গুণোত্তর ধারার। তো সমান্তর ধারা চেক করা তো খুবই সহজ, সমান্তর ধারা না ম্যাচ করলে গুণোত্তর ধারা শিওর। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে? এরকম যদি কোনো প্রশ্ন আসে যে এরকম দিয়ে একটা ধারা দিয়ে যদি বলে যে ধারাটির কোন পদ এত, সেক্ষেত্রে এই জিনিসটাকে আপনার এনতম পদ ধরে এন এর মান বের করতে হবে, এটাই উত্তর। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিব যে ধারাটির, এই যে মানে জিনিসটা হলো এরকম 1/√2, 1, √2, এরকম যেতে যেতে
কত নাম্বার পজিশনে যাই আমরা এই 8√2 খুঁজে পাবো? এরকম যেতে যেতে কত নাম্বার পজিশনে যাই আমরা 8√2 খুঁজে পাবো? তাহলে আমি তো জানি না যে ও কত নাম্বার পজিশনে ওকে খুঁজে পাবো। তাহলে আমরা ধরে নিই, এই জন্য বলতেছি যে এটা হলো n-তম পদ, এটা n-তম পদ। তাহলে ধরে নিতে হবে যে ধরি 8√2 হচ্ছে n-তম পদ, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে tn, n-তম পদ ধরে এই n এর মানটা বের করতে হবে। তাহলে tn ইজ ইকুয়াল টু 8√2। tn মানে n-তম পদ, আর n-তম পদের সূত্র কি? n-তম পদের সূত্র হচ্ছে a, যেহেতু গুণোত্তর দ্বারা, a r টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 8√2। এই অঙ্ক এইটাকে সমাধান করে n এর মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে n এর মান বের করতে হবে। তাহলে a কত? a হচ্ছে প্রথম পদ 1/√2। দেখেন প্রথম পদ হচ্ছে 1/√2, তাহলে এর পরিবর্তে 1/√2 ইন্টু আর কিভাবে পাবেন? আর হচ্ছে যে কোনো পদ থেকে তার আগের পদ ভাগ করেন, এটা দিয়ে এটাকে ভাগ করলে সহজ হবে। তাহলে আর ইকুয়াল টু √2 ডিভাইডেড বাই 1, তার মানে √2। আপনি এটা দিয়ে এটাকে ভাগ করলে ওইটাই আসবে। তাহলে আর এর মান √2, তাহলে বসান এই আর এর পরিবর্তে হচ্ছে √2 আর নিচে উপরে থাকতেছে পাওয়ার হচ্ছে n-1 ইজ ইকুয়াল টু 8√2। দেখেন এবার আমরা যদি n এর মান বের করবো, তাহলে n বাদে যা যা আছে তা আস্তে আস্তে ওই পাশে পার করে দিব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তাহলে এই যে এই পাশে √2 ভাগ আছে, এই √2 এই পাশে যে এটার সাথে গুণ হবে, এই √2 এই পাশে চলে যাবে, আর এই পাশে এই অংশটা থাকবে, এই পাশে যে √2 টু দি পাওয়ার n-1 এটুকু থাকলো, আর এই √2 যায় ওই পাশে 8√2 সাথে গুণ হবে, তাহলে 8√2 ইন্টু √2। এই √2 আর √2 মিলে হবে 2, তাই না? কারণ √2 আর √2 কি? √2 স্কোয়ার, এই স্কোয়ার আর রুট কেটে কত থাকবে? 2 থাকবে, ঠিক আছে? তাহলে এই √2 আর এই √2 মিলে 2, সেই 2 কে 8 দিয়ে গুণ করলে 16, তার মানে এই পাশে হচ্ছে 16। তাহলে √2 টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 16। এখন আপনি চিন্তা করেন, এখন আপনাকে বের করতে হবে কিসের মান? আপনাকে বের করতে হবে n এর মান, n এর মান। কারণ n এর মান জানলেই আপনি বলতে পারবেন ওইটা কততম পদ। এই ধারার লাস্টে কে বসে আছে? 8√2। তাহলে এই ধারার যতগুলো পদ আছে সেই পদ সংখ্যা যদি বের করতে পারেন, তাহলে তো বলতে পারবেন ও কততম পদ। কারণ পদ সংখ্যা যদি 9 আসে, তার মানে বুঝতে হবে এখানে 9টা পদ আছে, আর লাস্টে বসে আছে যে সে হলো 9ম পদ। এই জন্য পদ সংখ্যা বের করতে হয়। এগুলো বুঝাইছিলাম, কিন্তু ওই 3 নাম্বার না কত 8 নাম্বার অঙ্ক দেখালাম, ওই অঙ্কটা দেখবেন, 3 মনে হয়, ধারাটির কোন পদ 302, ওই অঙ্কের ব্যাখ্যা দেখলে এটা বুঝতে যাবেন, একদম সেম ব্যাখ্যা। এখন যেহেতু আমরা বের করবো n এর মান, তাহলে n এখানে কোথায় আছে একটু তাকান। সূচক, এখন সূচকের ব্যবহার লাগবে। দেখেন কোথায় কি লাগতেছে। আমরা বের করবো n এর মান, n এখানে কোথায় আছে? n এখানে পাওয়ারে আছে, খেয়াল করেন n এখানে পাওয়ারে আছে। তাহলে আমি সূচকে কি পড়াইছিলাম, যে যার মান বের করবেন সেটা যদি পাওয়ারে থাকে, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হয়, মনে করে দেখেন। তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। আমরা যে বের করবো n এর মান, n এখানে কোথায় আছে? n এখানে পাওয়ারে আছে, এই যে পাওয়ারে। যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে, তাহলে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হয়। তাহলে এই পাশে ভিত্তি আছে √2, আমাকে এই পাশে √2 বানাতে হবে যেভাবেই হোক। তো 16কে ভেঙে √2 বানানো যায়, 2 তো বানানো যায়, 16 2 টু দি পাওয়ার 4, তাই না? তাহলে √2 টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। এখন আমার তো এই পাশে √2 আছে, তাহলে আমাকে এই পাশে √2 লাগবে। তাহলে এই পাশে কি লাগবে? √2 লাগবে। তাহলে আমি কি বলছিলাম, কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকে, ওই সংখ্যার বর্গমূলের উপর পাওয়ার ডাবল হয়ে যায়। তাহলে 2 এর উপরে পাওয়ার 4 আছে, তার মানে 2 এর রুটের উপরে পাওয়ার হয়ে যাবে এই 4 এর ডাবল 8। মনে করে দেখেন, সূচকের সেই জিনিসগুলো এখন কাজে লাগছে। কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকে, ওই সংখ্যার বর্গমূলের উপরে পাওয়ার ডাবল হয়। তাহলে আমার এই পাশে যেহেতু রুট আছে, তাহলে এই পাশে আমার রুট লাগবে, তাই 2 এর উপরে আমরা রুট দিয়ে দিব। কেন দিচ্ছি? কারণ এই পাশে ভিত্তি সমান করার জন্য। আর 4 কে বানিয়ে দিব 8। দেখেন এই পাশে ভিত্তি √2, এই পাশে ভিত্তি √2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, সুতরাং দুই পাশে পাওয়ার সমান। তার মানে এই পাশে পাওয়ার আছে n-1 আর এই পাশে আছে 8, অর্থাৎ n-1 ইজ ইকুয়াল টু 8। ক্লিয়ার কিনা বলেন? তাহলে অতএব n-1 ইজ ইকুয়াল টু 8। তাহলে n ইজ ইকুয়াল টু কি? 8, এই -1 এই পাশে গেলে +1, তাহলে n ইকুয়াল টু 9। তার মানে হচ্ছে এই ধারায় পদ আছে 9টা। এদিকে তাকান প্লিজ, এবার একটু আমি ছোট্ট করে বুঝাই দিচ্ছি। এই ধারায় পদ আছে 9টা। যেহেতু এই ধারায় পদ আছে 9টা, তার মানে এই লাস্টে যে বসে আছে সে হচ্ছে 9তম পদ, তাই না? একটা সিরিয়ালে যদি আপনাকে বললো যে মনে করেন একটা লাইনের লোক দাঁড়ায় আছে 37 জন, তাহলে লাস্টে যে বসে আছে সে কততম? সে 37তম। তার মানে কোন একটা লাইনে কতজন, মানে কোন একটা লাইনের শেষে যে বসে আছে সে কততম, এটা জানতে হলে আপনাকে জানতে হবে ওই লাইনে কতজন লোক আছে। ইয়েস, এই কথাটা কিন্তু বারে বারে বলছি আগে। একটা লাইনে কতজন লোক আছে এটা জানতে হলে, একটা লাইনে যতজন লোক দাঁড়ায় আছে তার মধ্যে শেষে যে দাঁড়ায় আছে সে কততম,
এটা জানতে হলে জানতে হবে ওই লাইনে কতজন লোক আছে, কারণ ওই লাইনে লোক যদি 37 জন থাকে তাহলে লাস্টে যে বসে আছে ও 37তম। ইয়েস, এই জন্য শেষে যে বসে আছে সে কততম এটা জানতে হলে জানতে হয় ওই লাইনে কতজন লোক আছে, লোক সংখ্যা। তেমনি একটা ধারায় এই শেষে যে বসে আছে সে কততম এটা জানতে হলে জানতে হবে এই ধারায় কতটা পদ আছে, পদ সংখ্যা, কারণ এই ধারায় পদ যতটা লাস্টে যে বসে আছে সে তততম। এই জন্য এই ধারায় আমরা পদ সংখ্যা বের করতেছি, বলে নাই যে পদ সংখ্যা বের করেন, কিন্তু আমরা পদ সংখ্যা বের করতেছি, এগুলো বুঝাইছি কিন্তু। তাহলে 8√2 কততম পদ এটা বের করতে গেলে আমাকে জানতে হবে এটা পদ আছে কতগুলা। এখানে পদ আছে 9টা, সুতরাং লাস্টে যে বসে আছে সে 9ম পদ। ইয়েস, এই জন্য 9তম পদ। বুঝছেন আমার কথাটা? এই কোশ্চেনে কিন্তু পদ সংখ্যা বের করতে বলেনি, আমরা পদ সংখ্যা বের করে বুঝতেছি যে ও আসলে কততম। রাইট? 16 কিভাবে আসছে? 16 কই দেখলাম? 16 কিভাবে আসছে? এটা একটা কথা? তাহলে কি পড়ালাম এতদিন? হ্যাঁ, এই √2 আর এই √2 গুণ করলে কত হবে? √2 গুণ √2, এটা কি √2 স্কোয়ার না? এই স্কোয়ার আর রুট কেটে যায় কত হবে? 2 হবে না? তো এই যে 8 আর এই দুইটা √2 মিলে হবে হচ্ছে 2, তাহলে 8 × 2 কত হয়? তাহলে সূচকে কি পড়ালাম? হ্যাঁ, রেশমি খাতুন হতাশ, আই এম হতাশ। হয়েছে? এটা কোনো কিছু আগে পড়াইছি মানে সেই পড়া এদিকে কাজে লাগবে, এইটা আপনার মাথায় ঢুকাই নিতে হবে। যারা মনে করেন যে মাঝখান থেকে আমি ক্লাস করলেই হলো, এটা না ভাই, দিস ইজ নট সামথিং লাইক দ্যাট। ক্লাস করলেই হলো না, ক্লাস সিকুয়েন্সিয়ালি করতে হবে। রেকর্ড হোক লাইভ হোক ব্যাপার না, হ্যাঁ, রেকর্ড হোক ক্লাস সিকুয়েন্সিয়ালি করতে হবে আপনার ভালোর জন্য। আমি আপনার ভালো চাই, আপনি নিজের ভালো নিজেকে চাইতে হবে। আমি রিয়াদ হোসেন চাইলে হবে না, আমি তো চাইবই, আমি তো বারে বারে বলবোই, কিন্তু নিজেকেও চাইতে হবে নিজের ভালো। কোনো ক্লাস বাদ রাখা যাবে না। আপনি যদি কোনো ক্লাস বাদ না রেখে আসতেন তাহলে এই প্রশ্ন আজকে করার কথা না। যাই হোক, সমস্যা নাই, প্রশ্ন করছেন বুঝাই দিছি, কিন্তু মনোযোগী হন। নেক্সট, 1/√2 -1 + √2 ধারাটির কোন পদ 8√2? এখানে ডট ডট থাকবে, হ্যাঁ, এখানে একটু মিসিং আছে, এখানে কমা দিয়ে ডট ডট, প্লাস দিয়ে ডট ডট, হ্যাঁ, এখানে ডট ডট দিয়ে বলবে ধারাটির কোন পদ 8√2। একই জিনিস, একই জিনিস। তাহলে জিনিসটা হচ্ছে এরকম 1/√2 -1 + √2 মাইনাস, এই যেরকম হবে, হ্যাঁ, ডট 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 ডট, ধারাটির কোন পদ। তার মানে এরকম যেতে যেতে কোথায় যায় আমরা 8√2 কে খুঁজে পাবো? আচ্ছা, তাহলে আমরা ধরে নিব যে 8√2 হচ্ছে nতম পদ, তাহলে এটা কি tn, এটাকে tn, তার মানে tn = 8√2, tn = 8√2। আর tn মানে tn এর সূত্র কি? nতম পদের সূত্র হচ্ছে a r⁻n - 1 = 8√2। এখানে a কত? a হচ্ছে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 1/√2, তাই এ হচ্ছে 1/√2 ইন্টু এই আর এর মানটা কিন্তু একটু খেয়াল করেন প্লিজ। আর ইকুয়াল টু কি? আর ইকুয়াল টু হচ্ছে যে কোনো পদের সাথে তার আগের পদ ভাগ করতে হবে। তাহলে ধরেন এইটা থেকে এটা ভাগ করেন, এটা থেকে এটা ভাগ করলে হবে, তো এটা হচ্ছে √2। এই √2 থেকে √2 ভাগ, এখানে 1 না, এটা কিন্তু -1, এটা কিন্তু খেয়াল করেন, হ্যাঁ, চিহ্ন সহ, এটা 1 না, এটা -1, তাহলে √2 / -1, তো √2 কে 1 দিয়ে ভাগ করলে তো √2 হয়, আর এই নিচে মাইনাস থাকে আর উপরে মাইনাস থাকে একই, তার মানে আর এর মান এবার √2 না, আর এর মান -√2, আর এর মান -√2, ঠিক আছে, আর এর মান -√2, তাহলে এখানে আর এর পরিবর্তে হচ্ছে -√2 to the power n - 1 is equal to 8√2। এবার যেহেতু আমরা n বের করবো, সবাই তাকান, n বের করবো, তাহলে n ব্যতীত যা যা আছে সব আস্তে আস্তে ওই পাশে পার করে দিব। তাহলে এই যে √2 এই পাশে নিচে আছে, এটা ওই পাশে যে গুণ হবে এটার সাথে, তাই কি না? তাহলে এখানে যে -√2 to the power n - 1 থেকে যাবে, আর এই √2 যায় ওই পাশে 8√2 সাথে গুণ হবে, √2 × 8। ওকে, আচ্ছা দেখেন, এখন এই যে এটুকু গুণ করলে 16 হবে। কিভাবে? রেশমি খাতুন খেয়াল করেন প্লিজ, এই √2 আর এই √2 গুণ করলে 2 হয়। কিভাবে? এই √2 আর √2 মানে হচ্ছে √2 স্কয়ার, এই স্কয়ার আর রুট কেটে 2 হয়, বুঝছেন? এই √2 আর এই √2 গুণ করলে 2। কিভাবে? √2 গুণ √2 মানে √2 স্কয়ার, এই স্কয়ার আর রুট কেটে হয় 2, তাহলে এখানে আছে 8 আর এইটুকু হচ্ছে 2, 8 × 2 = 16, বুঝছেন? আচ্ছা, তাহলে এই পাশে কি আছে? -√2 to the power n - 1 is equal to 8। এগুলো 8 × 2 লেখার দরকার আছে, একবারে 16 লিখবেন। আপনি তো এই লাইনও লিখবেন না, আপনি তো সরাসরি লিখবেন এই লাইনে। কেন? কিভাবে জানেন? কারণ এই পাশে আছে 8√2, কিভাবে লাইন স্কিপ করতে হয় আপনি জানেন যে এই √2 এই পাশে গুণ হবে। ওকে ফাইন, তাহলে এই √2 আর এই √2 মিলে হবে 2, আর তার সাথে আছে 8 গুণ 8 × 2 = 16। আপনি এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখবেন, এইভাবেই লাইন স্কিপ করতে হয়, বুঝছেন? এখন আমার বের করতে হবে কিসের মান? আমরা বের করবো হচ্ছে n এর মান।
আমরা বের করবো কিসের মান? এন এর মান। তাহলে এন এর মান বের করবো, এন কোথায় আছে? এন আছে পাওয়ারে। তাহলে আমি কি বলছিলাম সূচক করানোর সময়, যে মানটা বের করবেন সেই মানটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। যে মানটা বের করবেন সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তার মানে আমরা দুই পাশে ভিত্তি সমান করবো। তাহলে এই পাশে ভিত্তি আছে √2, মাইনাসটা ভুলে যান, মাইনাস পরে এমনিতেই মাইনাস চলে আসবে, টেনশন করেন না। মাইনাস অংশ শুধু চিন্তা করেন এই √2 নিয়ে। তাহলে এই পাশে ভিত্তি আছে √2, আমাকে এই পাশে ভিত্তি √2 বানাতে হবে যেভাবেই হোক। ওকে ফাইন। তো এই 16কে √2 না বানানো যায়, 2 তো বানানো যায়। তা 2 বানাতে পারলে √2 বানাতে কতক্ষণ? বেস 2 বানালে পরে √2 বানাতে হলে তো খালি রুট দিয়ে এখানে ডাবল করে দিতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে -√2 টু দি পাওয়ার n - 1 ইজ ইকুয়াল টু, এই 16 মানে 2 টু দি পাওয়ার 4। কিন্তু আমার তো 2 লাগবে না, আমার লাগবে √2। তাহলে এটা হচ্ছে -√2 টু দি পাওয়ার n - 1 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে √2 টু দি পাওয়ার 4, সরি 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে √2 টু দি পাওয়ার 8। কেন? কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকে ওই সংখ্যার বর্গমূলের উপরে পাওয়ার ডাবল হয়। কেন বর্গমূল নিলাম? কারণ এই পাশে যেহেতু √2 আছে তাই এই পাশে √2 নিছি। এইবার দেখেন দুই পাশে ভিত্তি সমান হয়েছে, তাকান প্লিজ। এই দুই পাশে কিন্তু ভিত্তি সমান হয়নি, কারণ এই পাশে আছে -√2, এই পাশে আছে শুধু √2। তার মানে দুই পাশে ভিত্তি সমান হয়নি। কিন্তু দুই পাশে ভিত্তি সমান না হলে তো দুই পাশে পাওয়ার সমান করা যায় না, তাই আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে -√2 আছে, এই পাশে -√2 নিয়ে আসতে হবে। কিভাবে? -√2 টু দি পাওয়ার n - 1 ইজ ইকুয়াল টু, এই √2 আগে মাইনাস দিয়ে দিলাম। এখন বললেন ভাই এই মাইনাস মানে এটা কি জোর করে নিয়ে আসলেন? না, জোর করে আনিনি। কারণ আমি দেখতে পাচ্ছি √2 উপর এখানে জোর পাওয়ার, এদিকে তাকান, হ্যাঁ জোর করে নিয়ে আসছি, জোর পাওয়ার। দেখেন √2 উপরে পাওয়ার জোর। আমরা জানি কোন সংখ্যার উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে এই মাইনাসের কোনো কি মাইনাস থাকে না, তাই না? কোন মাইনাসের উপরে জোর পাওয়ার থাকলে এই মাইনাসটা থাকে না। কেন? মাইনাসের উপরে জোর পাওয়ার হলে মাইনাসটা পজিটিভ হয়ে যায়। এখানে যেহেতু জোর পাওয়ার আছে তাই আমি এখানে একটা মাইনাস নিয়ে আসতেই পারি, কারণ √2 টু দি পাওয়ার 8 মানে যা হয় -√2 টু দি পাওয়ার 8 মানে তাই হবে। তাহলে আনলেন কেন? আনলাম কারণ এই পাশে ভিত্তি -√2 আছে, এই পাশে ভিত্তি -√2 আনতে হবে, সমান করতে হবে। কারণ দুই পাশে ভিত্তি সমান না হলে তো অঙ্ক হবে না। এমসিকিউ তো কিন্তু হয়ে যাবে, কারণ আপনি হয়তো খেয়াল করেন নাই, বলছেন এখানে √2 এখানে √2, এটা ইকুয়াল টু এটা মারা দিচ্ছেন। কিন্তু লিখিত পরীক্ষা যদি এই লাইনের পরে সমাধান নামায় দেন তাহলে কেটে দিতে পারে, বা আপনি পার্শিয়াল মার্কিং এর শিকার হতে পারেন। এই মাইনাসটা আনছি শুধু এই পাশে যেহেতু ভিত্তিতে মাইনাস আছে, তাহলে এই পাশে ভিত্তিতে মাইনাস আনতে হবে, কারণ দুই পাশে ভিত্তি সমান না হলে অঙ্ক পাওয়ার সমান লেখা যায় না। তা বলে যে এখানে এমনি নিয়ে আসলেন, আরে ভাইয়া এমনিতে না, কারণ এর উপরে পাওয়ার 8 আছে, 8 একটা জোড় সংখ্যা। তো কোনো কিছুর উপরে পাওয়ার জোর থাকলে ভিতরে একটা মাইনাস আনলে সমস্যা নাই, কারণ মাইনাসের উপরে জোর পাওয়ার মানে ওই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এই পাশে ভিত্তি -√2, এই পাশে ভিত্তি -√2, দুই পাশে ভিত্তি সমান, অতএব দুই পাশে পাওয়ার সমান। তার মানে এই পাশে পাওয়ার n - 1, এই পাশে পাওয়ার 8, অতএব n - 1 ইজ ইকুয়াল টু 8। তাহলে n ইকুয়াল টু 8, এই -1 এই পাশে এসে +1, তাহলে n ইকুয়াল টু 9। ওকে, ক্লিয়ার বিষয়টা? এবার কি বুঝছেন? নেক্সট, তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে যে এরকম একটা ধারা দিয়ে যদি বলে যে ধারাটির কোন পদে 8√2, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এইটাকে n তম পদ ধরে n এর মান বের করবেন। তাহলে n এর মান বেরিয়েছে 9, তার মানে এটা হচ্ছে নবম পদ। ইয়েস, এটা হচ্ছে নবম পদ, এই যে 9তম পদ। ওকে, এবার দেখেন 1/√3 - 1 প্লাস √3 ডট 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 ডট, এখানে ডট ডট দিয়ে বলতে হবে ধারাটির কোন পদে 8√3। তাহলে 1/√3 -1 প্লাস √3 মাইনাস ডট ডট ডট, ধারাটির কোন পদ 8√3। তাহলে কি করবেন বলেন তো? এটাকে কি ধরবেন? n তম পদ ধরবেন। এটাকে n তম পদ ধরে কি করতে হবে? n এর মান বের করতে হবে, ব্যাস। তাহলে n তম পদ মানে tn ইকুয়াল টু 8√3। আচ্ছা, এটা কিন্তু প্রথম পদ, প্রথম পদ a ইকুয়াল টু কত? 1/√3, সরি 1/√3, হ্যাঁ। আর r এর মান কত? r এর মান হচ্ছে এই যে এটা দিয়ে এটাকে ভাগ করেন, এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে, কিন্তু ধরেন ফ্রাকশন আসতেছে, ঝামেলা হবে মনে হচ্ছে। তাহলে √3 ডিভাইডেড বাই, এটা কিন্তু 1 না, -1, তাহলে এটা হচ্ছে -√3। তার মানে r এর মান হচ্ছে -√3। ওকে ফাইন। তাহলে হচ্ছে n তম পদ ইকুয়াল টু tn ইকুয়াল টু 8√3। n তম পদের সূত্র কি? a r টু দি পাওয়ার n - 1 ইজ ইকুয়াল টু 8√3। ওকে, এ মানে প্রথম পদ, প্রথম পদ কত? 1/√3। তাহলে এটা হচ্ছে 1/√3 ইন্টু r এর মান হচ্ছে -√3 টু দি পাওয়ার n - 1 ইজ ইকুয়াল টু 8√3। এখন আমরা যেহেতু n এর মান বের করবো, তাহলে n ব্যতীত যা আছে তা আস্তে আস্তে ওই পাশে পার করে দিব। তাহলে এই যে এই অংশটা রেখে দেন, আর এই যে √3 এই পাশে ভাগ আছে, এটা ওই পাশে গুণ হবে, খেয়াল করেন। তাহলে এই পাশে থাকবে হচ্ছে -√3 টু দি পাওয়ার n - 1 ইজ ইকুয়াল টু, এবার তাকান একবার দেখেন। আচ্ছা, এখানে একটু মিসিং আছে, এটা 8√3 হবে না, এটা হবে 81√3। একটু খেয়াল করেন প্লিজ।
এটা হবে 81√3। বইয়ে একটু কারেকশন আছে, বইয়ে কারেকশন আছে। 95 নম্বর প্রশ্ন, পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 184, 184 পেজ। এটা 8√3 না, এটা হবে 81√3। কারেকশন হবে 81√3। প্লিজ একটু কারেকশন করে নেবেন। 81√3। ওকে, ধারাটির কোন পদ? 81√3। ঠিক আছে, এবার দেখেন তাহলে এটা হচ্ছে 81√3। দেখেন এখানে 81 আছে, 81 গুণ থাকলো, আর এই যে √3টা, এই √3টা এই পাশে যায়। আচ্ছা আমি একটু করে দিই। এই √3 আর √3 গুণ হয়ে, দেখেন এখানে একটা √3 আছে, এখানে একটা √3 আছে। এই √3 ইন্টু √3, আচ্ছা √3 গুণ √3 মানে √3 এর স্কোয়ার, তাই না? দুইটা √3 গুণ করে √3 স্কোয়ার, এই স্কোয়ার আর রুট কেটে এটা 3। এবার কি বুঝছেন? তার মানে এই দুইটা গুণ করে হবে 3, তার সাথে গুণ থাকবে 81। ওকে, তাহলে এই পাশে থাকতেছে -√3 টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 81 ইন্টু 3। এখন আমি 81 ইন্টু 3 কিভাবে 81? এই যে এটা হলো 81 আর এই √3 আর √3 গুণ করলে √3 স্কোয়ার, √3 স্কোয়ার মানে হচ্ছে 3। এখন তাকান, এই 81 আর 3 গুণ করার দরকার নাই, গুণ করলে তো 243 চলে আসবে, দরকার নেই। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে n এর মান বের করা। n কি বের করা? n কোথায় আছে? n কিন্তু দেখেন একটু তাকান, n কিন্তু পাওয়ারে আছে। তার মানে আপনি যে মানটা বের করতে চাচ্ছেন সেই মানটা পাওয়ারে আছে, তাই না? যে মানটা বের করতে চাচ্ছেন সেই মানটা পাওয়ারে আছে। তাহলে আপনাকে কি করতে হবে? দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তার মানে এই পাশে আছে ভিত্তি √3, হোক না -√3, মাইনাস পরে, আগে শুধু এটা নিয়ে চিন্তা করেন। এ পাশে ভিত্তি আছে √3, আপনাকে এই পাশে √3 বানাতে হবে। আরে ভাইয়া √3 বানাতে না পারেন, 3 তো বানাতে পারবেন, কারণ 81 কে ভাঙলেই তো হবে 3 টু দি পাওয়ার 4, আর এই যে আছে 3, তাই না? 81 ভাঙলে 3 টু দি পাওয়ার 4 না? না না বুঝলে 81 কে যে ভাঙবেন 3 দিয়ে, 3 27 81, 3 9 27, 3 3 9, এই যে 4টা 3। এগুলো শেখাইছি সূচকে, এই জন্য কিন্তু বলছি কোনো ক্লাস স্কিপ করে আসলে পরে আপনি মানে পার্শিয়াল বোঝার শিকার হবেন, আপনি পার্শিয়ালি বুঝতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4 মানে 4টা 3 আর একটা 3, এটা হচ্ছে মোট 5টা 3। তার মানে একটু গুণ করলে এটা হবে 3 টু দি পাওয়ার 5। আমার কথা কি বুঝছেন? আর এটা হচ্ছে -√3 টু দি পাওয়ার n-1। কিন্তু আমার তো দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি আছে √3, এই পাশে 3 আসছে, √3 তো আসে নাই, তাহলে এই পাশে √3 আছে, এই জন্য এই পাশে √3 বানাতে হবে। এই 3 কে রুট দিয়ে দিলে পরে কি হবে? কোনো কিছুর উপরে যে পাওয়ার থাকে ওই সংখ্যার বর্গমূলের উপর পাওয়ার ডাবল হয়। তাহলে 3 এর উপরে পাওয়ার 5 থাকলে 3 এর উপরে রুট দেওয়ায় এই 5 হয়ে যাবে 5 এর ডাবল 10। কোনো কিছুর উপরে পাওয়ার যা হবে ওর রুটের উপরে পাওয়ার ডাবল হবে। এবার দেখেন এই পাশে √3 ছিল, এই পাশে √3 ছিল, √3 হয়ে গেছে, সমান হয়ে গেছে। কিন্তু এই পাশে একটা মাইনাস ছিল, এই পাশে একটা মাইনাস নাই, তার মানে দুই পাশে ভিত্তি কিন্তু এখনো সমান হয়নি। তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এমসিকিউ এর ক্ষেত্রে ভুল হবে না, এই লাইনে অঙ্ক সলভ করে দিলেই হয়ে যাবে। তাহলে এই পাশে একটা মাইনাস আনতে হবে, তাহলে এটা হচ্ছে -√3 টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু -√3 টু দি পাওয়ার 10। এই পাশে একটা মাইনাস আনলে সমস্যা হচ্ছে না কেন? এই যে উপরে জোর পাওয়ার থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছে না। কারণ কোনো কিছুর উপরে জোর পাওয়ার থাকলে ওর ভিতরে মাইনাস থাকলে প্রবলেম নাই, কারণ মাইনাসের উপরে জোর পাওয়ার থাকলে ওই মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। কিন্তু মাইনাস তাহলে কেন আনতেছি? প্লাসই যদি হয়ে যায়, কারণ এই পাশে যে মাইনাস আছে তো দুই পাশে ভিত্তি সমান করতে হবে। যে এবার এই পাশে ভিত্তি √3 -√3, এই পাশে ভিত্তি -√3, দুই পাশে ভিত্তি সমান, অতএব দুই পাশে পাওয়ার সমান, অতএব এই পাশে পাওয়ার n-1, এই পাশে পাওয়ার 10, তাহলে n-1 ইজ ইকুয়াল টু 10। ক্লিয়ার? তাহলে অতএব n-1 ইজ ইকুয়াল টু 10, তাহলে n ইকুয়াল টু 10, এই -1 এর পাশে গেলে +1 ইজ ইকুয়াল টু 11। তার মানে n এর মান হচ্ছে 11। তার মানে এই ধারায় মোট 11টা পদ আছে, তার মানে এই পদটা হচ্ছে 11তম পদ। বুঝছেন? যেহেতু এই ধারায় 11টা পদ আছে, তার মানে এটা কি 11তম পদ, তাহলে উত্তর হচ্ছে 11তম পদ। ক্লিয়ার? নেক্সট, একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ 48। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। দেখেন একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ। আচ্ছা দ্বিতীয় পদ মানে কি? দ্বিতীয় পদ মানে T2, 2তম পদ। এই যে T2 মান হচ্ছে 48, বুঝছেন? এবং পঞ্চম পদ মানে T5, এটা হচ্ছে এত। বলছে সাধারণ অনুপাত কত? কি চাইছে আগে বোঝেন। সাধারণ অনুপাত মানে আর এর মান কত? ক্লিয়ার বিষয়টা? আর এর মান কত? তাহলে আপনাকে আর এর মান, ওকে ফাইন, সমস্যা নেই। দ্বিতীয় পদ মানে T2, তাকান এদিকে প্লিজ, আগে এই অঙ্কটা ভালো করে বোঝেন, একটা ভালো করে। T2 = 48, আর এই T2 মানে কি?
টি2 মানে দ্বিতীয় পদ না, তো n-তম পদ তাকান, n-তম পদ ইকুয়াল টু যদি ar⁻n-1 হয়, n মানে কিন্তু এখানে যে থাকবে সে, তাহলে টি2 কি হবে? টি2 হবে দেখেন ar⁻n-1 এর জায়গায় n এর জায়গায় হবে 2, তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে ar⁻2 - 1 ইজ ইকুয়াল টু 48। বুঝছেন কিনা বলেন? এলে n-তম পদের সূত্র, আর এখানে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ মানে কি? ar⁻n এর জায়গায় 2 হবে, এই যে n-1, তাহলে এটা 2 - 1, বুঝছেন? তাহলে ar⁻2 - 1 মানে 1, তাহলে ar⁻1 ইকুয়াল টু 48। এটা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখেন। কেন 1 নাম্বার ইকুয়েশন দিচ্ছি? কারণ আমরা বের করতে চাচ্ছি কিসের মান? আমরা বের করতে চাচ্ছি আর এর মান। তো এই আর এর মান যদি বের করতে চান তাহলে তো এ এর মান জানতে হবে, তাকান দিকে, এ মানে প্রথম পদ জানতে হবে, কিন্তু কোশ্চেনে কিন্তু কোথাও এ মানে প্রথম পদটা উল্লেখ নেই। যেহেতু কোথাও প্রথম পদের মানটা দেওয়া নাই, তার মানে আমি এখান থেকে সরাসরি আর এর মানটা বের করতে পারছি না, কারণ আর এর মান বের করতে হলে এ এর মান জানতে হবে। যেহেতু আমি পারছি না সরাসরি বের করে, তাই আমি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতেছি যে থাকুক, এটা কোনো না কোনো কাজে লাগবে পরে। ওকে ফাইন। এবার আরো একটা হিন্টস দেওয়া আছে, সেটা কি? পঞ্চম পদ মানে টি5। এবার দেখেন টি5 ইজ ইকুয়াল টু 3/4। টি5 তাহলে ভাঙে কিভাবে লিখবো? টি5 ar⁻5 - 1, এই যে n-তম পদ যদি ar⁻n-1 হয়, তো n এর জায়গায় এখন কি বসবে? 5 ইজ ইকুয়াল টু 3/4। তাহলে ar⁻4 আছে, একটু এদিকে লিখি, তাকান এদিকে, তাহলে ar⁻4 ইজ ইকুয়াল টু 3/4। এখন একটু তাকাবেন প্লিজ, এখন এখান থেকে আমি আর এর মান বের করতে পারছি না, এখান থেকেও পারছি না, ওই একই সমস্যা। কি সমস্যা? এখানেও আমার এর মানটা জানা নেই, এর মানটা জানি না। তাহলে এখন একটু তাকান, আমি এই জিনিসটাকে এখন এমন ভাবে ভাঙবো যেন এই অংশটা, এই মানটুকু আমি এখানে ইউজ করতে পারি। ar⁻1, এই ar⁻4 কে আমি লিখবো ar⁻r³। দেখেন এখানে মোট 4টা আর না, তাই এটা হচ্ছে 3টা আর, এই একটা, তার মানে কি 4টা আর। তার মানে এখানে যা আছে এখানে তাই আছে। বলবেন ভাই এটা কেন লিখছেন? কারণ আমার এই যে ar⁻1 মানে কিন্তু 1 মানে কিন্তু ar, এই ar এর একটা মান দেওয়া আছে, তাই এই মানটা যেন আমি এখানে ইউজ করতে পারি, তাই এই কাজটা করছি, এছাড়া কোনো কারণ নাই। তাহলে এই ar এর পরিবর্তে আমি বসাই দিব হচ্ছে 48 ইন্টু হচ্ছে r³ ইজ ইকুয়াল টু 3/4। যেহেতু এখন দেখেন এখন কিন্তু শুধু আর চলে আসছে, আর বাকি কিন্তু নাই। তার মানে এখান থেকে এখন আমরা আর এর মান বের করতে পারবো। তাহলে আর এর মান যদি বের করতে চান, তাহলে r³ রেখে দেন, এই 48 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তাহলে উপরে 3 নিচে 4, এই 48 এসে এখানে ভাগ হলো। ক্লিয়ার? এখন দেখেন r³ ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু 16। কিভাবে? এই 3 দিয়ে 48কে কাটছি 16 বার, তাহলে এই যে 4 আর এই হচ্ছে 16, ঠিক আছে? তাহলে r³ ইজ ইকুয়াল টু 1/4 16 কত? 64। এইবার তাকান, এইবার সবাই মনোযোগ দেন প্লিজ, একটু তাকান। এখন আমরা বের করব কিসের মান? আমরা বের করবো হচ্ছে আর এর মান। কিসের মান? আর এর মান। আর এর মান বের করবো, কিন্তু আর এখানে কোথায় আছে? আর কি এখানে পাওয়ার বেজে আছে না পাওয়ারে আছে? আর এখানে বেজে আছে। যে মানটা বের করবেন সেই মানটা যদি ভিত্তিতে থাকে, তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হয়। মনে করে দেখেন, সেই সূচকের পড়া কিন্তু এখন কাজে লাগছে, দেখছেন? যে মানটা বের করবেন সেটা যদি ভিত্তিতে থাকে, তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হয়। তাহলে আমরা যেহেতু আর এর মান বের করবো, আর এখানে ভিত্তিতে আছে, সুতরাং আমাকে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। তার মানে এই পাশে পাওয়ার 3, আমাকে এই পাশেও পাওয়ার 3 আনতে হবে। তো এই 64কে তো 3 আনাই যায়, 4³। এই যে দেখেন সেই বর্গ সংখ্যা, ঘন সংখ্যা কেন কাজে লাগছে, কেন ওইগুলো আগে পড়তে হবে, বুঝছেন? তাহলে r³ ইজ ইকুয়াল টু 1/4³। কিন্তু ভাইয়া এখানে তো ভাই এই আরটা কি অনেক নেই? 1/r আছে না, এখানে কিন্তু 1/r নাই, তার মানে আর কিন্তু অনেক নিচে নাই। তাই না? তাহলে এই যে পাওয়ার 3, এই পাওয়ার 3 কি নিচে আছে? অনেক নিচে আছে না? তাহলে আমাকে কি করতে হবে? এই পাওয়ার 3টা আমাকে সবার উপরে দিতে হবে। তাহলে দেখেন কিভাবে দেওয়া যায়। 1/4⁵ এখন বলুন ভাই এটা কেমনে দিলেন? কারণ দেখেন, কারণ এই অনের উপরে মানে এই জিনিসটা আমি পাওয়ার 3টা তো শুধু একটা অংশের উপর থাকলে হবে না, পুরোটার উপরে থাকতে হবে। কেন? কারণ এই পাশে তো পুরো আর এর উপরে পাওয়ার 3 আছে, তার মানে এই পাশে পুরো 1/4 এর উপরে পাওয়ার 3 আনতে হবে, না হলে তো অঙ্ক হবে না, তাই না? এই পাশে আমার পাওয়ার 4টা কার উপরে আছে? এই পাশে পাওয়ার 4টা সম্পূর্ণ আর এর উপরে, পাওয়ার 3 এই পাশে পাওয়ার 3টা কার উপরে আছে? সম্পূর্ণ আর এর উপরে। তার মানে এখানে পাওয়ার 3টা শুধু 4 এর উপর থাকলে হবে না, 1 এর উপরে থাকতে হবে।
তাহলে তো হবে। তার মানে এখানে আর কিউব ইজ ইকুয়াল টু এই 1 কে আমি লিখবো 1 কিউব, নিচে হচ্ছে 4 কিউব। এখন বলো ভাই 1 এর উপর কিউব দিলেন কেন? আরে ভাই 1 এর উপর কিউব দিলে তো 1 ই হয়, তো দিলেন কেন? হয় যেহেতু ছিল না, আনছি কারণ এই পাশে যে পাওয়ার 3 আছে, তো এই পাশেও তো সবার উপরে পাওয়ার 3 আনতে হবে, নাহলে তো মিলবে না, এই জন্য। এবার তাকান না, মুছে ফেললাম যে, আচ্ছা সমস্যা নেই, আবার দেখাচ্ছি। তাহলে এখানে কি আছে, আর কিউব ইজ ইকুয়াল টু 1/4 এর কিউব, 1 কিউব 4 কিউব। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু, যেহেতু এই কিউবটা 1 এর উপর আছে 4 এর উপর আছে, তাই আমি এটাকে 1/4 টু দি পাওয়ার হোল কিউব আকারে লিখতে পারি। কারণ কিউবটা আমি এখানে সবার উপরে আনতে হবে, কারণ আমার যেহেতু এই পাশে মানে পাওয়ার যে 3, এই 3টা যেহেতু আর এর উপরে, পুরো আর এর উপরে আছে, তার মানে এই পাওয়ার 3টাও আমার এই সম্পূর্ণটার উপর নিতে হবে যেভাবেই হোক। তো এই 1 এর উপরে 3 দিলেও যা, না দিলেও তাই, যেহেতু আমার দরকার দেওয়া তাই দিচ্ছি। তাহলে এই পাশে পাওয়ার 3, এই পাশে পাওয়ার 3, দুই পাশে পাওয়ার সমান হয়ে গেছে। দুই পাশে পাওয়ার সমান হলে দুই পাশে ভিত্তি সমান, এই পাশে ভিত্তি আর এই পাশে ভিত্তি হচ্ছে 1/4, তার মানে আর এর মান হচ্ছে 1/4। ক্লিয়ার কিনা বলেন তো? আর এর মান 1/4, ক্লিয়ার? কোথাও বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবেন প্লিজ। আমি রাগ করি আর যাই করি আপনি জিজ্ঞাসা করবেন, আমি রাগ করলেও বুঝাই দিব, সমস্যা নেই। হয়তো রাগ করবো, বুঝাই দিব, সমস্যা কি, বুঝাইতে দিচ্ছি। মানে অতীতের পড়া যদি কেউ এখন জিজ্ঞাসা করে, তাকে তো একটু বকা খাইতেই হবে, কিন্তু বুঝাই দিব, এটা নিয়ে সমস্যা নেই। হয়েছে এটা? তাহলে আমি এখন এই একটা মেথড, আর একটা মেথড আপনি করতে পারেন। দ্বিতীয় পদ T2 ইজ ইকুয়াল টু 48, তাকান, এটা মেথড 2। এই দ্বিতীয় পদকে আমরা লিখতে পারবো a r টু দি পাওয়ার 2 - 1 ইজ ইকুয়াল টু 48, তাহলে a r টু দি পাওয়ার 2 - 1 মানে 1 ইজ ইকুয়াল টু 48, এটা হলো 1 নাম্বার ইকুয়েশন। ওকে, এইবার পঞ্চম পদ মানে T5 ইজ ইকুয়াল টু 3/4 দেওয়া আছে, যে পঞ্চম পদের মান 3/4, আর পঞ্চম পদের সূত্র কি, a r টু দি পাওয়ার 5 - 1 ইজ ইকুয়াল টু 3/4, তার মানে a r টু দি পাওয়ার কি 5 - 1 মানে 4 ইজ ইকুয়াল টু 3/4, এটা 2 নাম্বার ইকুয়েশন। এই আমার এখন একটু তাকান প্লিজ, আমার বের করতে হবে কিসের মান, আর এর মান। এই আর এর মানটা বের করতে যায় ঝামেলা পাকাচ্ছে এই এ মানে প্রথম পদ, এই প্রথম পদের মানটা অঙ্কে দেওয়া নেই। তো এই প্রথম পদটা যদি কোনোভাবে এখান থেকে ভ্যানিশ করে দেওয়া যায়, তাহলে কিন্তু আর এর মান চলে আসবে। তাই আমরা এখানেও কিন্তু ঝামেলা একই, আর এর মান বের করবো, তার জন্য ঝামেলা ক্রিয়েট করছে এ। তাহলে আমরা যদি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন ভাগ করি, তাহলে এ আর এ কেটে যাবে, এই জন্য এই দুটো ইকুয়েশন ভাগ করেও সমাধান করতে পারবেন। তাহলে 2/1 করেন, 2/1 করে, 2/1, তো 2 মানে যেটা, তাহলে এখানে হচ্ছে ar টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ar টু দি পাওয়ার 1 মানে ar, হ্যাঁ 1 দেওয়া জানা দেওয়া তাই, আর এখানে আছে 3/4, হ্যাঁ, আর ওখানে আছে কত 48। এবার তাকান, এই ar এ কাটান, যা ঝামেলা করতেছিল সেটা কাটা, দেখছেন দুইটা ইকুয়েশন ভাগ করাতে। এই আর কিউব থেকে আর চলে গেলে থাকবে, সরি আর টু দি পাওয়ার 4 থেকে 4টা আর থেকে একটা আর চলে গেলে 3টা আর থাকবে, আর 3/4 ইন্টু এই 48 নিচে কিছু নয় মানে 1, সেই 1 যাবে উপরে, নিচে হচ্ছে 48, এই 3 দিয়ে 48 যাবে 16 বার, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 16তে 64, ঠিক আছে। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 1/64 মানে 4 কিউব। কেন 4 কিউব? এই পাশে কিউব আছে তাই এই পাশে কিউব আনতেছি। এবার আর কিউব ইজ ইকুয়াল টু, এই কিউবটা 1/4 এর হোল কিউব আকারে প্রকাশ করা যাবে, কারণ এখানে আমার আর এর উপরে কিউব আছে, এখানেও পুরোটার উপরে কিউব আনতে হবে। তা পুরোটার উপরে কিউব আনা তো খুবই সহজ, কারণ 1 এর উপরে কিউব দিলেও যা, না দিলেও তাই, তার মানে এমনিতেই দেওয়া যায়। এই পাশে পাওয়ার 3, এই পাশে পাওয়ার 3, দুই পাশে পাওয়ার সমান হয়েছে, সুতরাং দুই পাশে ভিত্তি সমান, এই পাশে ভিত্তি হচ্ছে আর, এই পাশে ভিত্তি 1/4, ঠিক আছে। এভাবে সলভ করতে পারেন, মানে দুইটা ইকুয়েশন ভাগ করে সলভ করতে পারেন, কারণ এই এটা তখন কেটে যাবে। অথবা আপনি এই পঞ্চম পদ মানে বড় যে পদটা থাকবে, বেশি যে পদটা থাকবে, সেখানে বেশি যে পদটা থাকবে সেটার ইকুয়েশন বের করার পরে এটা ভেঙে এই মানটা সবসময় এখানে বসানো যাবে, সবসময় অলওয়েজ এটা ভেঙে এই মানটা সবসময় বসানো যাবে। দেখাচ্ছি নেক্সট, একটি গুণোত্তর ধারা তৃতীয় পদ 20। এবার তাকান প্লিজ, তৃতীয় পদ মানে T3, ষষ্ঠ পদ 160, ষষ্ঠ পদ মানে T6, বলছে সাধারণ অনুপাত কত, মানে আর এর মান কত, একই অঙ্ক, আর এর মান কত। তাহলে তৃতীয় পদ মানে T3, তাকান T3 ইকুয়াল টু হচ্ছে 20, আর T3 মানে লিখতে পারবো a r টু দি পাওয়ার 3 - 1 ইজ ইকুয়াল টু 20, তার মানে a r স্কোয়ার 20, 1 নাম্বার ইকুয়েশন। T6 ইজ ইকুয়াল টু 160,
তার মানে T6 মানে ছয়তম পদ কি AR টু দি পাওয়ার 6 মাইনাস 1। শোনেন 6 মাইনাস 1 যে 5 হয়, এই লাইনটাও তো স্কিপ করা যায়, তাই না? আপনি AR টু দি পাওয়ার 3 মাইনাস 1 এটা লেখার দরকার আছে? AR টু দি পাওয়ার 3 মাইনাস 1, তো 3 মাইনাস 1 তো 2 হয়, তাই এই লাইন না লিখে লাইন লেখা যায় না? যায়, কিন্তু এভাবেই কিন্তু লাইন স্কিপ করতে হয় পরীক্ষার হলে, তাই না? AR টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু 160, আমি তো সবই লিখবো। AR টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 160। এখন এটা 2 নাম্বার ইকুয়েশন। আপনি এখন এইটা দিয়ে এটাকে ভাগ করলেও হবে, কারণ আমার এই আর এর মানটা বের করতে ঝামেলা ক্রিয়েট করতেছে এই এ মানে প্রথম পদ, তাই এ কে ভ্যানিশ করতে হবে। এখানেও এ আছে, ওই এ তে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করতে হলে ভাগ করেন, ভাগ করলে কেটে যাবে, এটা একটা প্রসেস। অথবা বেশি যে পদটা থাকবে এখানে ভেঙে, এই জিনিসটাকে ভেঙে এমন কাজ করতে হবে যেন এই মানটা এখানে বসানো যায়, এটাই সহজ। হ্যাঁ, তা আমি দেখতে পাচ্ছি এখানে AR স্কোয়ার আছে, তাই আমার এখানে AR স্কোয়ারকে সেপারেট করব, আর এখানে 5টা আর ছিল, তার মধ্যে 2টা আর চলে আসছে, তাহলে আর কিউব থাকবে, ব্যাস, ক্লিয়ার। এই AR স্কোয়ারের মান 20, এখানে এটার পরিবর্তে বসাই দেন, তাহলে 20 ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু 160। এখন যেহেতু আর এর মান বের করবেন, তাহলে আর বাদে যা আছে সব পার করে দেন, তাহলে 20 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকলো হচ্ছে আর কিউব 160 ডিভাইডেড বাই 20, এটা ক্যান্সেল, 8 দুগুণী 16। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 8। এবার আমি কি বলছি, বের করতে হবে কিসের মান? বের করতে হবে আর এর মান, বের করতে হবে আর এর মান। আর কোথায় আছে? আর আছে বেজে। যে মানটা বের করতে হবে সেটা যদি ভিত্তিতে থাকে, তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। তাহলে এই পাশে পাওয়ার 3 আছে, আমাকে এই পাশে পাওয়ার 3 আনতে হবে। খুবই সহজ, 8 কে তো লেখা যায় 2 টু দি পাওয়ার 3, তাই এই পাশে হচ্ছে আর কিউব ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। এই পাশে পাওয়ার 3, এই পাশে পাওয়ার 3, দুই পাশে পাওয়ার সমান, দুই পাশে পাওয়ার সমান হলে দুই পাশে ভিত্তি সমান হয়, তাহলে এই পাশে ভিত্তি হচ্ছে আর, এই পাশে ভিত্তি হচ্ছে 2, তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু 2। খুবই সিম্পল। অথবা আপনি এই দুইটা ইকুয়েশন ভাগ করলে এ কেটে যাবে, আর কিউব ইকুয়াল টু চলে আসবে। ঠিক আছে, দেখেন এইটা ভাগ এইটা করেন, অর্থাৎ এটা বিকল্প মেথড। এইটা দিয়ে এটাকে ভাগ করলে, মানে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে 1 নাম্বারকে ভাগ করলে AR টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই AR স্কোয়ার ইজ ইকুয়াল টু 160 ডিভাইডেড বাই 20। এই এ কাটা, এই 2 দিয়ে 0 দিয়ে 0 কাটা, 2 দিয়ে 16 কে 8 বার, এখানে আছে আর 5টা আর, এখানে 5টা আর, এখানে 2টা আর, এই 5টা আর থেকে 2টা আর চলে গেলে 3টা আর থাকবে, আর কিউব থাকবে ইকুয়াল টু 8। কোনো সমস্যা নাই, এই টাইপের অঙ্ক দুই ভাবেই করা যাবে সব সময়। বেশি যে পদটা থাকবে সেই পদটাকে এমন ভাবে এইটুককে ভাঙতে হবে যেন এই মানটা এখানে ইউজ করা যায়, অথবা দুইটা ইকুয়েশন ভাগ করলে এ কেটে যাবে, আর এর মান চলে আসবে। নেক্সট দেখেন, ভেরি ইম্পর্টেন্ট টাইপ, ভেরি ইম্পর্টেন্ট টাইপ, পরীক্ষা আসার মতো। হ্যাঁ, কি বলছে? 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে, বলে দিছে এই যে এখানে একটা ধারা দিছে এবং এই ধারাটা গুণোত্তর ধারাভুক্ত। এই যে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত, মানে ধারাটা গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াই এর মান কত? এক্স এবং ওয়াই চাইছে, এক্স ওয়াই কোথায় আছে একটু তাকাবেন প্লিজ। এক্স ওয়াই কোথায় আছে? এক্স ওয়াই আসলে এই ধারার পদ, এক্স হচ্ছে দ্বিতীয় পদ, ওয়াই হচ্ছে তৃতীয় পদ, তাই কি না? রাইট? তাহলে এক্স ওয়াই চাইছে, মানে এই ধারার এটা একটা গুণোত্তর ধারা। কি করে বুঝলাম? কোশ্চেনে বলা আছে যে এটা গুণোত্তর ধারা, বুঝছেন? আর এই ধারার মধ্যে দুইটা আননোন পদ আছে, এক্স একটা আননোন পদ, কারণ এক্স এর কথা এখানে কিন্তু উল্লেখ নেই, এক্স আননোন, ওয়াই আননোন। এই ধারার মধ্যে দুইটা আননোন পদ আছে, আর ওই আননোন পদ বের করতে হবে। আমি আপনাদেরকে আগেই বলছি, সমান্তর ধারা হোক আর গুণোত্তর ধারা হোক, এই ধারাগুলোর মধ্যে যদি কোনো আননোন পদ থাকে, সেই আননোন পদ বের করতে হলে আপনার যেভাবেই হোক, সমান্তর ধারার ক্ষেত্রে ডি বের করতে হবে, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত আর বের করতে হবে, তাছাড়া হবে না। একটু পানি খেতে হবে, হ্যাঁ একটু প্লিজ 20 সেকেন্ড বিরতি নিচ্ছি। আমি আবার বলছি, কোনো একটা ধারা, সেটা সমান্তর হোক গুণোত্তর হোক, ওই ধারার মধ্যে যদি কোনো আননোন পদ থাকে, সেই আননোন পদের মান বের করতে গেলে যদি সেটা সমান্তর ধারাভুক্ত হয়, তাহলে তার সাধারণ অন্তর বের করতে হবে এবং প্রথম পদ জানা থাকতে হবে। প্রথম পদ না জানা থাকলে ওটাও বের করতে হবে। প্রথম পদ এবং সাধারণ অন্তর ব্যতীত সমান্তর ধারা আপনি গঠন করতে পারবেন না। তেমনি গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অনুপাত, এই দুইটা জিনিস ছাড়া গুণোত্তর ধারা বের করতে পারবেন না। তার মানে আমাকে যেভাবেই হোক প্রথম পদ এবং আর এই মান দুটা লাগবে।
তাই না? কারণ এই মান দুইটা দিয়েই তো গুণোত্তর ধারাটা গঠিত হয়েছিল। প্রথম পদ এ, তারপর একটা এ আর, তারপর একটা এ আর স্কোয়ার। তো এগুলা কোত্থেকে আসলে? এ আর থেকেই তো ধারাটা আসছে, তাই না? তার মধ্যে এই প্রথম পদ এ দেওয়া আছে ইকুয়াল টু 5, তার মানে এর কাজ শেষ। তাহলে আমাকে এই যে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এগুলো যদি বের করতে হয় আর এর মান জানতে হবে, তাছাড়া হবে না। এখন এই আর এর মান আমি কেমনে পাবো? তাকান, এখানে কি দেওয়া আছে? 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135। এই হচ্ছে আমার ধারা। এর মধ্যে আমাদের প্রথম পদ এ ইকুয়াল টু 5, এটা আমি জানি, এবং একটা জানা পদ আছে এখানে। এখানে একটা জানা পদ আছে, জানা পদ। এটা কততম পদ? 1 2 3 4, এটা চতুর্থ পদ। বলা নাই এটা চতুর্থ পদ, বুঝে নিবেন, ধারা গুণে বুঝে নিবেন, এটা চতুর্থ পদ, বলা নাই। এটা যে চতুর্থ পদ মানে T4। ইয়েস, এই T4 এর ভ্যালুটা এখানে উল্লেখ করা নাই যে এটা চতুর্থ পদ 135, বাট আমরা বুঝতেছি যে চতুর্থ পদের মানে 135। তার মানে T4 ইজ ইকুয়াল টু 135। T4 চতুর্থ পদের সূত্র কি? আর টু দি পাওয়ার 4 মাইনাস 1। এই যে n তম পদ হচ্ছে আর টু দি পাওয়ার n মাইনাস 1, n হচ্ছে এখানে 4, তো আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 135, রাইট? এই এর মান কিন্তু দেওয়া আছে 5, তাহলে এর পরিবর্তে 5 ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 3 ইজ ইকুয়াল টু 135। এই 5 এর পাশে গুণ আছে, ওর পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে আর কিউব ইজ ইকুয়াল টু 135 ডিভাইডেড বাই 5। 5 এর নামতা 13 এর মধ্যে 5 কয়বার যায়? দুইবার। 5 দুগুণী 10, থাকলো 3, 3 এর পরে 5 35, 35 কে 5 দিয়ে ভাগলে 5 7 35, তার মানে 27। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 27। এখান থেকে আমরা আর এর মান বের করব। আর কিউব এখানে আছে, আর ভিত্তিতে আছে, তাহলে এই পাশে পাওয়ার 3, আমাকে এই পাশেও পাওয়ার 3 বানাতে হবে, তাই না? তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 27 কে লেখা যায় 3 এর কিউব। দুই পাশে পাওয়ার সমান, তাহলে দুই পাশে ভিত্তি সমান, অর্থাৎ এই পাশে ভিত্তি আর, এই পাশে ভিত্তি 3, তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু 3। তাহলে আর এর ভ্যালু 3, আর এর ভ্যালু 3। এই আর এর মান যেহেতু পেয়ে গেছি, এইবার আপনারা আমাকে বলেন একটা গুণোত্তর ধারা কিভাবে গঠিত হয়। তাকান প্লিজ। 5, এটা হচ্ছে প্রথম পদ। আপনাদের মনে আছে প্রথম পদ এ, এই এর সাথে, এই প্রথম পদের সাথে আর এর মান গুণ করে দ্বিতীয় পদ, তারপরে দ্বিতীয় পদের সাথে আবার আর এর মান গুণ করে তার পরবর্তী পদ। না, আর এর মান যদি আপনি পেয়ে যান তাহলে ধারা পাওয়া তো কোনো ব্যাপারই না। তাহলে প্রথম পদের সাথে আর এর মান গুণ করবেন, আর কত? 3। তাহলে প্রথম পদ 5 এর সাথে 3 গুণ করলে 3 5 15। খেয়াল করেন প্লিজ। এবার এই পদের সাথে আবার আর এর মান গুণ, মানে 3 গুণ করে তারপরের পদ হচ্ছে 3 15 45। এরকমই তো চলছে। তাই এখানে এক্স কত পদ ছিল? দ্বিতীয় পদ, তার মানে দ্বিতীয় পদ 15, মানে এক্স এর মান 15, বুঝেন? এখানে ওয়াই কত পদ ছিল? 1 2 3, তৃতীয় পদ, তার মানে এখানে তৃতীয় পদ 45, তার মানে ওয়াই এর মান 45। দ্যাট মিন্স এক্স এর মান 15, ওয়াই এর মান 45। ক্লিয়ার কিনা বলেন? বোঝা গেছে? আমি আবার বলছি, যখনই আপনাকে কখনো একটা ধারার মধ্যে অজানা পদ দেওয়া থাকবে, আননোন রাশি দেওয়া থাকবে, এবং ওই রাশিগুলোর মান বের করতে বলবে, আপনাকে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ অনুপাত। যদি গুণোত্তর ধারা হয়, তার মধ্যে প্রথম পদ তো এখানে উল্লেখ আছেই, তার মানে এর মানটা আমাকে বের করতে হচ্ছে না। ওকে, আর আমার লাগবে সাধারণ অনুপাত, আর এর মান লাগবে। হ্যাঁ, সেই আর এর মান আপনি কেমনে পাবেন? এদের মধ্যে একটা জানা পদ থাকবে, প্রথম পদ বাদেও একটা জানা পদ দেওয়া থাকবে, ওই জানা পদটাকে টার্গেট করলে আপনি কি পাবেন? আর এর মান পাবেন। ওই জানা পদ এখানে কততম পদ? 1 2 3 4, এই যে চতুর্থ পদের মান দেওয়া আছে। আচ্ছা, অপশন টেস্ট ইজি। হ্যাঁ, অপশন টেস্টও করতে পারবেন, সমস্যা নেই। অনুপাত সমান কিনা সেটা চেক করতে হবে। হ্যাঁ, অনুপাত সমান কিনা, এটাও ইজি, এটাও কঠিন না। হ্যাঁ, হয়েছে এটা। নেক্সট, অপশন টেস্ট ইজি, কারণ প্রথম অপশনে আছে। 4 নম্বর অপশনে থাকলে কিন্তু অপশন টেস্ট আপনাকে প্যারা দিবে। এটা তো ছোট অঙ্ক, তো এখানে অপশন টেস্ট না করাই ভালো। ছোট অঙ্ক তো, এটা তো ছোট অঙ্ক, এখানে অপশন টেস্ট না করাই ভালো। বা করতে পারেন, কিন্তু 4 নম্বর অপশন যদি থাকে তখন প্যারা দিবে, কিন্তু এই অপশনই আপনাকে প্যারা দিবে। নেক্সট দেখেন, 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 গুণোত্তর ধারা হলে, এটা গুণোত্তর ধারাভুক্ত, গুণোত্তর ধারা, এখানে ধারা কথাটা উল্লেখ থাকার উচিত ছিল। গুণোত্তর হলে, আসলে গুণোত্তর ধারা হলে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করুন। কিসের মান চাইছে? এক্স ওয়াই জেড। এই যে এটা একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, এর মধ্যে একটা 3টা অজানা রাশি, 1 2 3, এই অজানা রাশি 3টার মান বের করতে বলছে। ওকে, 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243। তাহলে আমি কি বলছিলাম, কোন একটা গুণোত্তর ধারা বা সমান্তর ধারার যদি ভিতরে অজানা রাশি বের করতে বলে, তাহলে আপনার টার্গেট হচ্ছে এ লাগবে, এ কিন্তু দেওয়া আছে 3, আর লাগবে সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতের মানটা দেওয়া নাই, এটা বের করতে হবে। আর এটা বের করার জন্য এর মধ্যে একটা জানা রাশি দেওয়া থাকবে, প্রথম পদ বাদেও একটা জানা রাশি দেওয়া থাকবে। এই দেখেন 243 দেওয়া আছে। 243 কততম পদ? গুনে দেন, 1 2 3 4 5, এটা হচ্ছে পঞ্চম পদ T5। কোশ্চেনে বলা নাই যে পঞ্চম পদ 243, আপনাকে ধারা গুনে বুঝতে হবে যে হ্যাঁ এটা পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ T5 ইজ ইকুয়াল টু 243।
243। পঞ্চম পদের সূত্র কি? এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4, একবারে দেখেন এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 না n মানে 5, তাই এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1, 5 মাইনাস 1 মানে তো 4, তাহলে এ আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 243। এই এর মান দেওয়া আছে কত? 3, তাহলে 3 ইন্টু আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 243। এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে আর কিউ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 243 ডিভাইডেড বাই 3। দেখেন 3 দিয়ে কাটলে 3 আসছে 24, 3 আঁকে 3 81, তখন আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81। তাহলে এই পাশে পাওয়ার 4, এই পাশে আমাকে পাওয়ার 4 বানাতে হবে, না হলে তো আর এর মান আসবে না। তাহলে এই পাশে আর টু দি পাওয়ার 4 আর 81 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4। এই পাশে পাওয়ার 4, এই পাশে পাওয়ার 4, দুই পাশে পাওয়ার সমান, অতএব দুই পাশে ভিত্তি সমান। এই পাশে ভিত্তি আর, এই পাশে ভিত্তি 3, তাহলে আর ইকুয়াল টু 3, আর ইকুয়াল টু 3। তাহলে আর এর মান পেয়ে গেছেন। এখন খুবই সিম্পল, খুবই সিম্পল। এই আর এর মান দিয়ে ধারাটা কেমনে গঠিত হয়? গুণোত্তর ধারা। প্রথম পদের সাথে আর এর মান গুণ করে তারপরের পদ মানে এক্স, ইয়েস। তার মানে প্রথম পদ 3, এই 3 এর সাথে আর এর মান 3 গুণ হবে, তাহলে 3 এর সাথে 3 গুণ হয়ে আপনি পরের পদ পাবেন 3 3 9। এই 9 এর সাথে আবার 3 গুণ হয়ে তারপরের পদ পাবেন হচ্ছে 3 9 27। এই 27 এর সাথে আবার 3 গুণ হয়ে তারপরের পদ 3 27 81, ব্যাস এরকম চলবে। তাই যে এই এখানে এক্স হলো দ্বিতীয় পদ, তার দ্বিতীয় পদ 9, তার মানে এক্স এর মান 9। এখানে ওয়াই হচ্ছে তৃতীয় পদ, তার মানে তৃতীয় পদ 27, মানে ওয়াই এর মান 27। এখানে জেড হচ্ছে চতুর্থ পদ, তার চতুর্থ পদ 81, তার মানে উত্তর হচ্ছে এক্স এর মান হচ্ছে 9, ওয়াই এর মান হচ্ছে 27 আর জেড এর মান হচ্ছে 81। ক্লিয়ার বিষয়টা? তাহলে 9 27 81 কোথায় আছে দেখেন তো? 9 27 81, এটা হচ্ছে ডি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল, শুধু মাথায় রাখবেন আর এর মানটা বের করতে হবে। হ্যাঁ, গুণোত্তর ধারার ক্ষেত্রে আর এর মান আর সমান্তর ধারার ক্ষেত্রে ডি এর মান, এই হচ্ছে আমাদের টার্গেট। আর বের করতে পারলেই অঙ্ক শেষ। নেক্সট 1/2 এটা কিন্তু 1/2 না, -1/2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2 ধারাটির গুণোত্তর ধারাভুক্ত হলে, ধারাটি গুণোত্তর ধারা হলে, ধারাটির না ধারাটি গুণোত্তর ধারা হলে বা গুণোত্তর ধারাভুক্ত হলে, আমি একটু কারেকশন করে নিই। কত নাম্বার? 100 নাম্বার, 99 100। গুণোত্তর ধারা হলে ওকে, ধারাটির কথাটা থাকবে না। ধারাটি গুণোত্তর ধারা হলে বা ধারাটি গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই জেড কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ এ ইকুয়াল টু -1/2, ওকে ফাইন। তা আমাকে এখন এক্স ওয়াই জেড এগুলো বের করতে হলে আমাকে আর এর মান জানতে হবে। তো আর এর মান জানার জন্য আমার একটা পদ দেওয়া আছে, কি পদ? এই যে -2 এর মান দেওয়া আছে। এই -2 কি? 1 2 3 4 5, পঞ্চম পদ -2। তো এখানে এই যে t5, পঞ্চম পদ -2, তাহলে t5 ইজ ইকুয়াল টু -2। t5 এর সূত্র কি? n তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n - 1, তাহলে a r টু দি পাওয়ার 5 - 1 মানে 4 ইজ ইকুয়াল টু -2। a মানে কিন্তু এই যে -1/2, এর পরিবর্তে -1/2 r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু -2। দুই পাশ থেকে মাইনাস ক্যান্সেল, এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল, তাহলে এই পাশে থাকলো কি? হাফ ইন্টু r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। এখন যেহেতু আর এর মান বের করবো, তাহলে আর ব্যতীত যা আছে আস্তে আস্তে পার করে দিব। তাহলে এই 2 এই পাশে চলে গেলে পারে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 2 4। তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে, এখন আর এর মান বের করতে গেলে এদিকে তাকান, আমার এই পাশে বের করতে হবে কার মান? আর এর মান। আর কোথায় আছে? ভিত্তিতে আছে, ভিত্তিতে আছে, তার মানে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। তাহলে এই পাশে পাওয়ার আছে 4, এই পাশে আমাকে পাওয়ার 4 আনতে হবে। 4 এর উপরে 4 কেমনে আনবো? 4 কে লেখা যায়, তাকান, 4 কে লেখা যায় 2 স্কোয়ার, পাওয়ার 2 আসছে। আরে পাওয়ার 2 আসলে তো 4 আনা কোনো ব্যাপারই না। এখানে পাওয়ার 2 কে 4 বানাতে হলে ডাবল করতে হলে এখানে রুট দিয়ে দিতে হবে, একটু আগে পড়ে আসছি। তার মানে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু √2 টু দি পাওয়ার 4, বুঝছেন? √2 টু দি পাওয়ার 4 কেন? আমার এখানে পাওয়ার 4 লাগবে, কারণ এই পাশে পাওয়ার 4 আছে। তাহলে পাওয়ার 4 আনতে হলে কি করতে হবে? এখানে রুট দিয়ে দিতে হবে, এর উপরে দিলাম রুট আর 2 কে বানাই দিলাম 4, ক্লিয়ার? তাহলে এই পাশে পাওয়ার 4, এই পাশে পাওয়ার 4, দুই পাশে পাওয়ার সমান, অতএব দুই পাশে ভিত্তি সমান। তাহলে r ইকুয়াল টু কত? r ইকুয়াল টু √2, আর এর মান √2, ব্যাস আর এর মান পেয়ে গেছেন, ঠিক আছে? এখন আর এর মান √2, তাহলে এই যে প্রথম পদ হচ্ছে -1/2, এই প্রথম পদের সাথে এটার সাথে √2 গুণ হবে, এই যে আর এর মান গুণ হবে, তাহলে পরের পদ পাবেন। তা পরের পদ মানে কিন্তু x, তাহলে x কেমনে পাবেন? দেখেন একটু তাকান, আমি একটু এখানে করি। তাহলে x ইকুয়াল টু কেমনে পাবেন? এই প্রথম পদের সাথে √2 গুণ, তাহলে -1/2 এর সাথে √2 গুণ, এখানে একটু মানে কাটাকাটি করার সুযোগ আছে। তাহলে মাইনাস এই 2 কে লেখা যায়, 2 কে লেখা যায় 2টা √2, বুঝছেন? ইন্টু √2, কারণ 2 মানে 2টা √2, কারণ √2 আর √2 মিলে √2 স্কোয়ার করলে কিন্তু 2 হয়। এগুলো সূচকে শেখাইছি তো, এই জন্য বারে বারে বলছি না, এটা ক্যান্সেল। তাহলে -1/√2,
তার মানে এক্স এর মান হচ্ছে -1/√2। তাহলে এক্স এর মান হচ্ছে -1/√2। দেখেন অপশনে কিন্তু -1/√2 -1/√2 এক জায়গায় আসে, তার মানে এটা আমার উত্তর হতে পারে, যদিও যেহেতু অপশনে না আছে তাই আর একটু চেক করতে হবে। এই যে এক্স এর মান মানে এরপর এটা হচ্ছে -1/√2, সরি -1/√2। এবার এই -1/√2 এই পদের সাথে, এটা কিন্তু -1/√2, এইটার সাথে আবার আর এর মান মানে √2 গুণ করে ওয়াই এর মান পাবেন। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? ওয়াই হবে হচ্ছে -1/√2, এইটার সাথে আর এর মান গুণ মানে √2 গুণ, এই √2 কে এটা -1, তাই যে -1। এবার এই -1 এর সাথে আবার √2 গুণ করে তারপরের পদ মানে জেড এর মান, বুঝছেন? তাহলে জেড ইকুয়াল টু -1 ইন্টু √2 মানে হচ্ছে -√2। তাহলে এই যে -√2, তাহলে এই নাম্বার অপশন ইজ রাইট। আমি আবার বলছি আর এর মান বের করবেন, এইটার সাথে আর গুণ করে এটা পাবেন, এখানে যা পাবেন তার সাথে আর গুণ করে আবার এটা পাবেন, এখানে যা পাবেন তার সাথে আর এর মান গুণ করে আবার এটা পাবেন। এই হলো নিয়ম। গুণোত্তর ধারা হচ্ছে কোনো পদের সাথে আর এর মান গুণ করে তারপরের পদ, হ্যাঁ, যে কোনো পদের সাথে আর এর মান গুণ করে তার পরবর্তী পদ পেতে হয়। খুবই সিম্পল। নেক্সট। আরে অঙ্ক এখানেই শেষ হয়ে গেল কেন? এটা কোনো কথা? কত নম্বর অঙ্কে শেষ করলাম? 100 নম্বর, 101। আচ্ছা, 101 নম্বর অঙ্কটা আমি তুলেই করে দিচ্ছি, আর বাকিটা আমরা পরবর্তী ক্লাসে করবো। 101 নম্বর অঙ্কটা করাবো, কারণ একই টাইপের কোশ্চেন তো, স্লাইডটা প্রস্তুত করা নাই। 101 নাম্বারটা জাস্ট আমি দেখা দিচ্ছি। 101 7 প্লাস x প্লাস y প্লাস 189 একটি গুণোত্তর ধারা। একটি গুণোত্তর ধারা হলে x ও y এর মান কত? x ও y এর মান কত? আচ্ছা দেখেন, এটা একটা গুণোত্তর ধারা। এখানেও কিন্তু দেখেন আমাদের একটা গুণোত্তর ধারা দেওয়া আছে এবং তার মধ্যে অজানা রাশি আছে, আননোন আছে, এবং ওই আননোনই কিন্তু বের করতে বলছে। তার মধ্যে প্রথম পদ এর মান দিয়ে আছে 7। তাহলে আমি যদি এখন কোনোভাবে আর এর মানটা বের করতে পারি, এই আর এর মান বের করলে সেই আর এর মান এখানে গুণ করলে এক্স এর মান, তার সাথে আবার আর এর মান গুণ করলে ওয়াই এর মান। তাহলে আর এর মান বের করতে গেলে এদের মধ্যে একটা জানা রাশি দেওয়া থাকবে, এই যে 189। এই 189 কততম পদ? গুণে দেখেন তো, 1 2 3 4, তার মানে এটা হচ্ছে T4, চতুর্থ পদ। এই চতুর্থ পদ এই জানা রাশি থেকেই আর এর মান আসবে, বুঝছেন? তাহলে T4 ইকুয়াল টু 189। তাহলে T4 মানে কি? a r টু দি পাওয়ার 4 - 1, 4 - 1 মানে 3। আর এর মান কত দেওয়া আছে? 7। তাহলে 7 ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু 189। এই 7 গুণ আছে, ওর পাশে যে ভাগ হবে, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 189 ডিভাইড বাই 7। 7 দুগুণে 14, থাকলো 4, 4 এর পরে না 49, 7 সাথে 49, 27। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 27। তাহলে আর কিউব ইকুয়াল টু 27 মানে 3 কিউব, কারণ আমি তো আর এর মান বের করবো। তাহলে আর এর মান বের করতে গেলে এই পাশে পাওয়ার 3 আছে, ওই পাশে পাওয়ার 3 আনতে হবে, তাই না? তাহলে পাওয়ার এই পাশে 3, এই পাশে 3, দুই পাশে পাওয়ার সমান হয়ে গেছে, অতএব দুই পাশে ভিত্তি সমান, এই পাশে ভিত্তি আর, এই পাশে ভিত্তি 3, তাহলে আর ইকুয়াল টু 3। ব্যাস, আর এর মান পেয়ে গেছি। এইবার 7 প্লাস, তাহলে 7 হচ্ছে প্রথম পদ, তাহলে এই প্রথম পদের সাথে আর এর মান গুণ করতে হবে, আর মানে 3 গুণ করতে হবে, তাহলে 3 সাথে 21 প্লাস এই 21 এর সাথে আবার 3 গুণ করতে হবে তারপরের পদ, তাহলে 21 এর সাথে 3 গুণ করে 3 21 63। ব্যাস, তার মানে দ্বিতীয় পদ ছিল x, আর এখানে দ্বিতীয় পদ 21, তার মানে x ইকুয়াল টু 21, বুঝছেন? তৃতীয় পদ ছিল y, আর এখানে তৃতীয় পদ হচ্ছে 63, তার মানে y এর মান 63। তাহলে x ইজ ইকুয়াল টু 21, y ইকুয়াল টু 63। এটাই আমাদের উত্তর। বুঝছেন কিনা বলেন প্লিজ? 23 এবং 23 খুবই সিম্পল। হ্যাঁ, খুবই সিম্পল, একেবারেই সিম্পল, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কি করছেন, আপনি কি করবেন, আপনার উদ্দেশ্য কি অঙ্ক করার সময়। এটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত ফিক্স না করতে পারবেন, এইগুলো যতক্ষণ পর্যন্ত না শিখবেন, ততক্ষণ পর্যন্ত অঙ্ক করে তো মনে রাখতে পারবেন না। অঙ্ক করে মনে কখন থাকে? যখন আপনি জানেন যে এই অঙ্কটা এইভাবে আগাতে হবে, কেন আগাতে হবে, এইভাবে আগাতে হবে কেন, এটা যদি জানেন তাহলে মাথায় থাকবে। আপনি জানেন না যে 189 ধরে অঙ্কটা করতে হবে কেন, তাহলে মাথায় থাকবে না, কিছুদিন পরে এমনি ভুলে যাবেন। আপনি জানেন যে এই অঙ্ক সলভ করতে গেলে আর এর মান লাগবে, আর এটা জানেন, নাহলে হবে না, সলভ হবে না। এটা আপনার জানা আগে থেকেই, কারণ একটা গুণোত্তর ধারা গঠিত হলে আর এর মানটা লাগে, কারণ আর এর মান গুণ করে করেই সামনে যেতে হয়, তাই কিনা? তা আর এর মান বের করতে হলে এর মধ্যে যে জানা রাশি আছে সেই জানা রাশিকে টার্গেট করে অঙ্ক করলে আর এর মানটা বের হয়ে আসবে, সেই আর এর মান দিয়ে আমরা এটা অঙ্ক সলভ করবো। ওকে, তো আজকের মধ্যে এই পর্যন্তই রাখবো। আমাদের আবার দেখা হবে আগামীকাল সকালে। আপনারা কেউ মাইন্ড করেন না, সকালবেলা ক্লাস নিচ্ছি। সকালের ক্লাস নেওয়ার কিছু উপকারিতাও আছে। সকালের সময়টা আপনাদের
কারোরই কাজে লাগে, বেশিরভাগ লোকেরই কাজে লাগে না, কিন্তু এটা কাজে লাগবে। আমিও চিন্তা করছি এর পরবর্তী ব্যাচ থেকে হয়তো সকালেই পড়াবো, হ্যাঁ, একদম ফজরের নামাজ পড়েই পড়ানো শুরু করে দিব। কেউ যারা যারা পড়বে তারা পড়বে, যারা কোর্স করবে না, যারা রাতে কোর্স করবে ওটা না করলে না করলো, আমার দরকার নেই। হ্যাঁ, তো ওই সকালের টাইমটা আমারও কাজে লাগতেছে, আপনাদেরও কাজে লাগতেছে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভ সকাল।